এই ছেলে, আমার ক্লাস থেকে বের হয়ে যাও এক্ষুনি। আমি চেয়েছি একদিনে। কথা কানে যায় না নাকি? বের হতে বলছি, বের হও। আমার ক্লাস বখাটেদের জন্য নয়। ফের যদি কোনো সময় আমার ক্লাসে মোবাইল দেখে তাহলে তোমার খবর আছে। জি ম্যাডাম, কিছু বললাম না, না হলে কেননা ভাবলাম আমি বোকা। বেয়াদব ছেলে কোথাকার। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ম্যাডামের তেজ আছে, তবে দেখতে কিন্তু জোস। প্রেম করলেই ম্যাডামের সাথে করবো, চ্যালেঞ্জ। এইসব মনে মনে বলতেছি। কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? বুঝতে পারলাম আমার মতো রাসেলকেও বের করে দিয়েছি। বললেই হয় আমার দোস্ত বলে কথা। দোস্ত, আই এম ইন লাভ। ও এম জি, শেষমেশ এই ম্যাডামের উপরে? ও ভাই, মারো মুছে মারো। ওই আমি মজা করতেছি না, সিরিয়াস। তাই তো। ভাবি তোকে চট দিল আর তুই কিছু বললি না কেন? হ্যাঁ চল, এই নতুন ফোন কিনতে হবে আবার। এটাও গেল? ম্যাডাম আসার দিছে। চল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না। যাবো, তবে হিমুকে নিবি না? মনে ছিল না। ম্যাডাম একটা কথা ছিল। কি কথা? ম্যাডাম হিমুকে খুব দরকার, ওকে যেতে দিন প্লিজ। কেন? আমার ক্লাস না করে কাউকে আমি বাইরে যেতে দিব না। ফাও প্যাচাল পেরে লাভ নেই, বরং একটা ফাপড় দেই। ম্যাডাম হিমুর বাবা হার্ট অ্যাটাক করছে, ওকে যেতে দিন। ও, আগে বলবে না? এই হিমুকে, তুমি যেতে পারো। ধন্যবাদ ম্যাডাম, আসি বাই। আরেক মুহূর্ত না দাঁড়িয়ে দিলাম দৌড়। ম্যাডাম অবাক, রাসেল আর হিমু তো আস্তে আস্তে শেষ। দোস্ত, তোর মাথায় এইসব প্ল্যান আসে কিভাবে বলতো? আরে বেটা, খাট ছেলে দেখতে হবে না? দোস্ত, সব সময় আমার আব্বুকে নিয়ে মজা করিস কেন? শোন, ম্যাডামকে ওটা না বললে আসতে দিত না, তাই বললাম, সরি। ঠিক আছে। আরে এসব বাদ দে হিমু মামা, তুই কি জানিস আমাদের শ্রাবণ ম্যাডামের উপর ক্র্যাশ? আহা, এই তোরা মজা বাদ দে। এরপর মার্কেটে গিয়ে একটা ফোন কিনে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ও শিট, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি শ্রাবণ। পরিবারে আমি, আম্মু, আব্বু আর আমার থেকে কিছু ছোট একটা বোন। আব্বু আমার ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তাই আমি এত লাফালাফি করি। আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে অনিয়মিত ছাত্র। আর রাসেল হিমু প্রাণের দোস্ত, তা তো দেখলেনি। আমি আর রাসেল প্রায় একই রকম, কিন্তু হিমু বাচ্চা, খুব ভদ্র ছেলে। আর কিছু কমো না, বাকি সব পরে জেনে যাবেন। এই রে, বাসায় চলে এসেছি, পরে কথা বলবো না ভাই। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মা এসে দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি আসলি কেন? ক্লাস শেষ, তাই চলে এলাম। মিথ্যা বলিস? এখন সবেমাত্র 12টা বাজে আর তুই বলছিস ক্লাস শেষ? ও আম্মু, ছেড়ে দাও, লাগতেছে। আর মিথ্যা বলবো না, প্রমিস। এইবারের মতো ছেড়ে দিলাম। লাভ ইউ আম্মু, ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। ওকে আম্মু। আমি রুমে এসে ফ্রেশ হতে গেলাম। এসে নতুন ফোনটা সেট আপ করে নিলাম। এর মধ্যে আম্মুর ডাক। আমি নিচে গিয়ে খেতে বসলাম। আম্মু জোশ হয়েছে খাবারটা। আবার কিসের ধান্দা? পাম দিতেছিস কেন? ও সত্যি বললো দোষ। আর বলবো না, যাও। আমি তো মজা করতেছি। আম্মুর সাথে মজা করে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছু সময় মোবাইল চালানোর পর ঘুম পাচ্ছিল, তাই ঘুমানোর চেষ্টা করলাম এবং শেষমেশ মিশন কমপ্লিট। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দেখি শাওন ফোন দিয়েছে। কিরে হারামি, কোথায় তুই? মামা ঘুমাচ্ছি, গুড নাইট। এই নাটক না করে মরে আয়। কোথা আছে? তুইও না, শান্তি মতো একদিন ঘুমাতেও দিবে না। রাখি, তাড়াতাড়ি আসিস। ইস, বিকেল হয়ে গেল। আমার এই একটাই দোষ, একবার ঘুমালে আর উঠতে মন চায় না। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম। দেখি আপুটা বসে বসে টিভি দেখতেছে আর একা একা হাসতেছে। এইটাই আমার সহ্য হলো না। পিছনে গিয়ে দিলাম এক চুলটানা আর বললাম, এই পেতনি, হাসিস কেল্লাই? আম্মু! আমাকে আর পাইকে দিলাম ভো এক দৌড়ে বাসার বাইরে। মোড়ে এসে দেখি শাওন দোকানে চা খাচ্ছে। কিরে মাম্মা, হবে নাকি? হ্যাঁ মামা, আমাকে 1 কাপ দিন। আর শাওন, তুই ডাকলি কেন বল? ভাই, অনিল বড় খবর আছে। কি বলবি বল। ভাই, আজ বিকেলে ম্যাডামকে দেখলাম আমাদের এলাকায়। তাতে কি? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ম্যাডাম আমাদের এলাকায় মাহবুব চাচাদের বাসা ভাড়া নিয়েছে। কস কি মামা? তাইলে তো আমার লাইন ক্লিয়ার। তাই তো আমি বলি। চল ঘুরে আসি। তা তো আমি জানতামই তুই এইটা বলবি, তাই আমি আগে থেকেই রেডি। এই না হলে আমার দোস্ত। চল। তার আগে হিমুকে কল কর। ওইটাকে নিয়ে যেতেই হবে। এরপর হিমুকে ফাপড় দিয়ে বাসার বাইরে এনে দিলাম। ম্যাডামের বাসার উদ্দেশ্যে রওনা। মামা, ওই দেখ ম্যাডাম বেলকনিতে বই পড়ে। কি চেহারা আমার, শোনাবো? আমি হালা দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ কর। চল ম্যাডামের সাথে কথা বলি। না না ভাই, যাস না। ম্যাম তোর উপরে রেগে আছে। কেন ভাই? কেন মানে, তুই আজ সকালে ম্যামকে যে ফাপড় দিছিস, ম্যাম সেটা জেনে গেছে। কি করে? রিমি বলে দিয়েছে। ওরে হিমির বাচ্চা। দোস্ত, চল বাসায় যাই। আর কি করব, চল বাসায় যাই। এরপর সন্ধ্যার দিকে বাসায় এলাম। বাসায় এসে বললাম আরেক বিপদ। বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দেয় আর মুখে একটা ভিলেন মার্কা হাসি।
আমার কাছে বিষয়টা একটু খটকা লাগতেছে। ঘরের ভিতরে ঢুকে দেখি আব্বু আমার সামনে। আমি তো ভয় শেষ, আজ বুঝি আর রক্ষা হলো না। কিরে হারামজাদা, কইছিলি এতক্ষণ? আব্বু বিকেলে একটু হাঁটতে গেছিলাম। বেশ ভালো। কলেজে আজ কি কাণ্ড করে এসেছিস? কই কিছু করি নাই তো। তাহলে রফিক সাহেব যে বললো আজ তোকে নাকি ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। হালার ব্যাটারি আব্বুকে সব বলে দিছে। যাক, এখানে কিছু ফাপড় দিয়ে নি। ও ওইটা ওইটা তো আমি ইচ্ছে করে দাঁড়িয়েছিলাম। কেন? আব্বু আসলে হয়েছে কি, আজকে তো ম্যাডাম আমাদের প্রথম ক্লাস নিয়েছিল, আর এদিকে কিছু বাজে ছেলে কথা বলতেছিল, তাই ম্যাডাম তাদেরকে বের করে দেয়। ও, তাদের মধ্যে তুইও একজন? না না আব্বু, আমি না। তাহলে তুই বাইরে ছিলি কেন? আসলে হয়েছে কি, ওই ছেলেগুলো বাইরে গিয়ে কথা বলতেছিল, আর তুমি তো জানো আমি ভদ্র ছেলে। ম্যাডাম তাই আমাকে দেখতে পাঠিয়েছিল কে কথা বলে, তাদের নাম যেন আমি বলি। সত্যি না মিথ্যা? সত্যি আব্বু। ওই চুপ। এই তুই ওকে ঝাড়ি দিস কেন? হুম। শ্রাবণ, তুই দাঁড়িয়ে থাকবি না পড়েও যাবি? যাই আব্বু। উফ, বাঁচলাম। আর একটু হলে ধরা খেয়ে যেতাম। বাচ্চা গেল এই যাত্রায়। আর ফারজান আপু, এই পেতনির জন্যই ধরা খাইছিলাম। ব্যাটারিকে ওই শফিক স্যারকে আমি পরে দেখে নেব। পরের টেবিলের সামনে বসে মোবাইল বের করলাম। বই পড়তে ইচ্ছে করছে না, তাই একটু গেম খেলে নিই। গেম খেলবো কি, এখন শুধু ম্যাডামের কথাই মনে পড়তেছে। সত্যি কথা বলতে ম্যাডামকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছে। এর আগে অনেক মেয়ে দেখেছি, কিন্তু ম্যাডামের মতো কাউকে দেখিনি। ইস, ম্যাডামের নামটাই তো জানি না। সাউন্ড কেমন করে দেখি কি বলে। হ্যালো মামা। রাখ তোর মামা, আগে বল ম্যাডামের নাম কি? এই রে, আমি তো জানি না। উফ, তোর দ্বারা কিছুই হবে না। তুইও তো জানো না, আমাকে দোষ দিস কেন? ওইসব বাদ দিয়ে বল, নাম জানা যায় কিভাবে? কাল সকালে ভার্সিটিতে গিয়ে জেনে নিস। না, আমার এখনই দরকার, না হলে আজকে রাতে ঘুমাতে পারবো না। এ দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি, তাড়াতাড়ি বল। হিমুকে ফোন করে জিজ্ঞেস কর, আমি শিওর ও জানে, কারণ ও তো নিয়মিত ক্লাস করে, তাই ওর জানার কথা। হ্যাঁ ঠিকই বলেছিস, রুক मैं अभी हिमू के फोन लगाता हूँ। দাঁড়া, আমি এক্ষুনি হিমুকে ফোন দিচ্ছি। ওকে রাখ। দেখি হিমুর বাচ্চা কি বলে। ফোন করি আগে। হ্যালো দোস্ত। ওই তুই এখন ফোন দিছস কেন? আমি বই পড়ি। আরে রেগে যাচ্ছিস কেন? আমি খুব বড় বিপদে আছি। কি হয়েছে বল। দোস্ত, আমাদের ইংরেজি ম্যাডামের নামটা যেন কি? উফ, তুইও না। প্লিজ ভাই বল না। পুরো নাম মনে নাই, আশিকের কাছে শুনেছিলাম রাইসা। আহ, কি সুন্দর নাম। উফ, মাই লাভ। তুই এখন ফোন রাখ। লাভ ইউ ভাই। হুম। আহ, কি সুন্দর নাম। দেখতে যেমন, নামটাও ঠিক তেমনই, কিন্তু খুব রাগী। কিভাবে যে ওকে রাজি করাবো কে জানে। একদিকে আমার থেকে খুব বড়, আবার সাথে রাগিও। না, আমাকে কালকেই খোঁজ নিতে হবে ম্যাডাম রিলেশন করে কিনা। যদি করে তাহলে তো আমি চাকা খেয়ে বাঁকা হয়ে যাব। শাওনকে কাল নিয়েই সব খোঁজ খবর নিতে হবে। শাওনে আবার পরীক্ষা, না একটু বই পড়েই নিই। পরীক্ষা খারাপ হলে আব্বু এবার আমাকে আর আস্ত রাখবে না। পাঠক সাহেব, আপনি আসতে পারেন, আমি বই পড়ি, পরে কথা বলবো। একটু পড়ে নিলাম। বই পড়বো কি, চোখের সামনে শুধু ম্যাডামকে দেখতেছি। আহ, কি রূপ, কথা বলার কি স্টাইল। আমি মনে হয় পাগলই হয়ে যাব। সত্যি কথা বলতে আমার এরা কেমন অনুভূতি কখনোই হয়নি। কি করব কিছু বুঝতেছি না। কালকে ম্যাডাম, না না, আমার জানুকে আমি ম্যাম বলবো না, রাইসা বলবো। রাইসা সম্পর্কে সব খোঁজখবর নিয়ে পরের দিন প্রপোজ করবো। দেখি কি বলে। আর ওই একা একা কি বলিস? না, একই কিছু বুঝতে দেওয়া যাবে না, তাহলে সবাইকে বলে দেবে। কি হলো, কথা বলছিস না কেন? পড়ালেখা নিয়ে ভাবতেছি, আর একা একা কথা বলতেছি। আমি তো কেমন জানি শুনলাম প্রপোজ করবি কাকে? এই তুই কি বলিস? আর বড় ভাই কি কেউ এসব বলে? বেদব। আর তোর আমার রুমে কাজ কি? ইস, বড় ভাই না ছাই। আমি কি আসতে চেয়েছি নাকি? আম্মু পাঠালো তাই এলাম। কেন, কি হয়েছে? ভাত খেতে ডাকে, আমি যাই। যা এখান থেকে পেতনি। তুই? এরপর নিচে গিয়ে খেতে বসলাম। টেবিলে গিয়ে দেখি আব্বু সহ সকলে আছে। শ্রাবণ, এইবারের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু। তুমি কি ছেলেটাকে খেতেও দিবে না? সব সময় শুধু বকাবকি। আমি একটু ইনোসেন্ট ভাব করলাম। আব্বু চুপ করে আছে, আম্মু ঝাড়ি খেয়ে। আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই না হলে আমার আম্মু, আমার কষ্টটা একমাত্র আম্মুই বুঝলো। ভালো ভালো ছেলেকে আদর দিয়ে বাদর বানাও। আব্বু ঠিক বলছো। এই, তুই চুপ কর। এরপর খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময় মোবাইল চালিয়ে রাইসের কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আব্বু ঘুম থেকে তুলে দিল। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালের খাবার খেয়ে আসলাম। বসে আছি, ঠিক তখনই শাওনের ফোন। কলেজে যাবি না? কলেজে আমি যাবো না তো কে যাবে? ও, আমার তো মনেই ছিল না। তোর তো আবার উনি আছে। হ্যাঁ, বুঝতে হবে না। তুই রেডি হয়ে রাস্তায় বের হ, আমি আসতেছি। ওকে, আজ একটু আগে যাই। হুম। এরপর আমি রাস্তায় বের হলাম। রাস্তায় এসে দেখি আমার ছোট বোন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ওই বেতনি, কি করিস? ভাইয়া, সবসময় মজা ভালো লাগে না। বুঝলাম। এরপর আপুকে রিক্সায় তুলে দিয়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু শাওনের খবর নেই। ফোন বের করে ফোন দেবো, তখনই দেখি হিমু আর শাওন আসতেছে। ওই তোদের আসতে এত দেরি কেন হয়? এ ভাই, সূর্য আজ কোন দিকে উঠলো? কেন?
না মানে আমরাই তো তোকে রোজ এই কথা বলি আর তোরে ঘুম থেকে ডেকে কলেজে নিয়ে যাই। আর কতদিন যে বকা খাইছি স্যারের কাছে শুধুমাত্র তোর জন্য। আর তুই আজ সবার আগে। কেন, মানুষ কি বদলাতে পারে না নাকি? তা ঠিক। দোস্ত, তুই যাই বলিস না কেন, আমাদের ম্যাডাম কলেজে জয়েন করার কারণে আমাদের লেট ম্যান তাহলে একটু ফাস্ট হবে। তুই ঠিক বলছিস। আরে তোরা বাদ দে, ভার্সিটি চলে এসেছি। চল রাফিকদের সাথে গিয়ে বসি। এরপর ক্যাম্পাসের ভিতরে গিয়ে বসলাম। কি রে হিরো, কি খবর? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তোদের কি খবর? ভালো। দোস্ত, আমি একটা কথা বুঝলাম না। কি বোঝা নাই তুমি খোকা? দোস্ত, তোকে কাল নতুন ম্যাডাম চড় দিল আর তুই কিছু বললি না কেন? স্যার ম্যাডামরা মারতেই পারে, স্বাভাবিক। এই তো দেখি ভূতের মুখে রাম রাম। তাহলে শিলা ম্যাডামের সাথে ওইটা কি ছিল? আরে দোস্ত, শিলা ম্যাডাম আর রাইসা ম্যাডাম এক হলো নাকি? ও বুঝেছি, শ্রাবণ ইন লাভ, তাও আবার ম্যাডাম। মাম্মা, ট্রিট চাই। হবে হবে, সবই হবে, আগে রাজি করে নেই। ভাই সবাই চল, টাইম হয়ে গেছে। চল সবাই। এরপর আমরা সকলে ক্লাসরুমে চলে গেলাম। প্রথম ক্লাস স্যারের। আমার তো সময়ই কাটতেছে না, আমার মনে শুধু রাইসা কখন দ্বিতীয় ক্লাস হবে আর ম্যাডাম আসবে। অনেকক্ষণ পরে বোরিং ক্লাস শেষ হলো, এবার ম্যাডাম ক্লাস এলো। আমি কিন্তু আজ দাঁড়িয়েছি, না হলে আবার ঠাস। কাল খুব ব্যথা পেয়েছি, গায়ে জোর আছে বলতে হবে। তা তো হবেই, আমার এই বলে কথা। এসব ভাবতেছিলাম, কখন যে ম্যাডাম সামনে এসেছে খেয়ালই করিনি। এই ছেলে, তোমার নাম কি? শ্রাবণ। নামের সাথে তো কোনো মিল নেই। আপনি একটা মিক করে রেখে দিন। বদমাইশ। বদমায়া, কি সুন্দর নাম। চুপ, একদম চুপ। তুমি কাল মিথ্যা বলেছিলে কেন? মিথ্যা না বললে আপনি যেতে দিতেন না, তাই বলছি। কি কাজের জন্য মিথ্যা বলেছো শুনি? এই তো মহাসুযোগ, রফিক স্যারকে ফাঁসিয়ে দিই, সাথে একটু ফাপড় দিয়ে দিই। আসলে রফিক স্যার বলেছে আপনি খুব রাগী, আর আমরা আপনার ক্লাস বাদ দিয়ে রফিক স্যারের সাথে সায়েন্স ল্যাবে গিয়েছিলাম। রফিক স্যার তো আমায় এসে বলতে পারতো। ওই যে বললাম, স্যার বলেছে আপনি খুব রাগী, তাই আমাদের একটা প্ল্যান শিখিয়ে দিয়েছিল। কি প্ল্যান? সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, কারণ সবাই জানে আমি ফাপড় দিতেছি, মানে মিথ্যা বলতেছি। ওই যে কালকে যেটা করলাম। বুঝলাম। তা কি জন্য ক্লাস ফাঁকি দিলে? ম্যাডাম, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি আর স্যার কি জিনিস আবিষ্কার করেছি। আবিষ্কার? আর তুমি? তা বলো শুনি, কি বানিয়েছো? বলবো? আপনি রাগ করবেন না তো? না, বলো। ম্যাডাম, আমরা এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা দিয়ে দেয়ালের ওপারে সবকিছু দেখা যাবে। ওমা, তা কি বানিয়েছো? ছিদ্র। ক্লাসের সকলে হো হো করে এসে দিল। এই চুপ, একদম চুপ। বেয়াদবের একটা সীমানা থাকা দরকার, কিন্তু তুমি জাস্ট চুপ করেই আছি আমি। রফিক স্যারকে পরে দেখে নিব, আগে তোমার একটা ব্যবস্থা করে নিই। জি। এরপর ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল। যাক, এবারের মতো বেঁচে গেলাম। এই চুপ কর, কথা বলতে দেখলে আবার বের করে দিবেন। এই কি, ম্যাডাম দেখি আমাদের দিকে আসতেছে। এই শাওন, ম্যাডাম আমাদের দিকে বই নিয়ে আসতেছে কেন? আমাদের দিকে না, তোর দিকে। আর চুপ থাক। এই ছেলে, তুমি দাঁড়াও। আমি? তুমি। বুঝে গেছি, আজ আমার রেহাই নাই। বইয়ের পেঁচালে আজ আমাকে মেরেই ফেলবে। জি বলুন। আমার কাছে সে ম্যাডাম কিছু প্রশ্ন করলো, আমি একটার উত্তর দিলাম না। তোমার মতো স্টুডেন্ট আমি আমার জীবনেও দেখি নাই, যে শুধু মুখে বকবক করে আর লেখাপড়ায় গাধা। ম্যাডাম জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি একদিনে তাকিয়েছি। ম্যাডাম কিছু তার বুঝতে পেরে তার শাড়িটা ঠিক করে আবার বললো, এই পড়াগুলো যদি কালকে তোমার না হয় তাহলে কাল শুধু দেখবে আমি কি করতে পারি। আমি তো সারা জীবন তোমাকেই দেখতে চাই। এই কি বললে তুমি? কিছু না। ইতর বাদর বদমাইশ ইত্যাদি বলতে বলতে ম্যাডাম চলে গেল। দেখতে দেখতে ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল। শাওন, চল ঘুরে আসি। চল, আমার আর এই বোরিং ক্লাস ভালো লাগতেছে না। হিমু, তুই যাবি না থাকবি? না, যাব না। আমি ভাবছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, তুই সেই আগের মতোই আছিস। আজকে যে গল্প দিলি তুই। শাওন চল, আর কেউ যাবি? না ভাই, যামু না। তোর বাপ হলে আমাগো আস্ত রাখবেই না। হ্যাঁ, রাব্বি ঠিক বলেছিস। এবার ক্লাস ফাঁকি দিলে সোজা টিসি দিয়ে দিবি। ভাই চল, এদের দ্বারা কিচ্ছু হবে না। চল। এরপর আমি আর শাওন বাইরে এসে কিছু খেয়ে নিলাম। দোস্ত, আজ তোকে একটা কাজ দেব, করে দিতে পারবি তো? বল। আজ বিকেলের মধ্যে তুই আমাকে রাইসের ব্যাপারে সব ডিটেলস এনে দিবি। এটা কোনো কথা হলো? আমাদের বাসার পাশে ছিদ্দিকি আছে না? ওই যে হাসিব আঙ্কেলের ফেসবুকের আইডি হ্যাক করে ধরা খেয়েছিল। ওকে বললে সব ম্যাডামের ব্যাপারে সব খবর এনে দিতে পারবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। চল বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেই। চল। বাসায় এসে কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। কি রে, আজকেও কলেজ ছুটি? না আম্মু, আমি চলে এসেছি। কি রে, আজকে সত্যি বলতেছিস কেন? সদা সত্য কথা বলো। ফাজিল, তোকে যে আমি কি করি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমার শোন আম্মু,
হুম, হয়েছে। আসলে আম্মু আমাকে মুখে যতই বকাবকি করুক না কেন, আম্মু আমাকে খুব ভালোবাসে। আসলে পৃথিবীর সকল মাই এমন হয়। ফ্রেশ হয়ে নিচে এলাম। আম্মু কি রান্না করছো? সকালে কি দিয়ে খেয়েছিস? মনে নেই, খেতে দাও। তোকে নিয়ে আর পারি না। রোজকার মতো রুমে এসে একটা ঘুম দিলাম। আজকে বিকালে নিজে থেকে ঘুম ভেঙে গেল। কারণটা বোধহয় রাইসা। ফ্রেশ হয়ে বের হলাম, শাওনকে ফোন লাগালাম। হ্যালো মাম্মা। হ্যাঁ মামা, বল। কই তুই? আমি বাইক নিয়ে বেরোচ্ছি, তুই কই? বাড়ির সামনে, পিক করে নিয়ে যা। ওয়েট কর। কিছু সময় পর, মামা চল উঠে পড়। হুম। এবার বল, সিদ্দি খালার পুত কই? মামার দোকানে। ওকে চল দেখি হাতে কি খবর আনছে। এরপর সোজা মামার দোকানে চলে এলাম। ভাই কেমন আছিস? এই তো ভাই, আছি। তোরা তো খোঁজ খবর নিচ্ছিস না। আরে ভাই, কি আর করমু, দুঃখের কথা। বাল, পড়াশুনোর চাপে আর খবর। আসলে মজা করার জন্য উক্ত ভাষাগুলো ব্যবহার করা হয়েছে। ভাই বুঝেছি। তা যে ক্ষুব্র আনতে বলেছিলাম, আনছিস? হ্যাঁ ভাই, তোরা একটা কাজ বলেছিস, আর সেটা যদি করতে না পারি। বলতে হলে হগুল কিছু। সিদ্দিক বলা শুরু করলো ল্যাপটপ মেলে। হালা পাক্কা হ্যাকার। নাম রাইসা জাহান, পরিবার বলতে রাইসা আর তার আম্মু। বাবা নেই, আত্মীয় ছিল অনেক। যাবে তার বাবা মারা যাবার পরেই সবাই হারিয়ে গেছি আস্তে আস্তে। তার মা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। রিলেশন করার সুযোগ তেমন আসে নাই। প্রপোজ পেয়েছি অনেকগুলাও, কিন্তু সবগুলো নাকচ। মোবাইল নাম্বার 01682963। ফেসবুক আইডি নুসরাত জাহান। হয়েছে ভাই, অনেক বলেছিস, আর কিছু বলা লাগবে না। হ মামা, তুই তো ফাটাই দিছস। আরে নিজের ভাইয়াদের জন্য যদি এতটুকু করতে না পারি। তা তো ঠিক। চল আজকে তোদের ট্রিট দেবো আমি। সিদ্দিক মামা, চলো আজকে খেলে দেই। চল। এরপর দুজনকে নিয়ে পেট পুড়ে খাওয়ালাম। আমার হবু বউয়ের খবর এনে দিছে বলে কথা। রাতে বাসায় এলাম। এসে দিকে আব্বু বসে টিভিতে খবর দেখতেছে। আমি কিছু না বলে চুপ করে যেতে লাগলাম। ওই এদিকে আই। হ্যাঁ আব্বু বলো। কই থাকো সারাদিন? এই তো বাজারের দিকে গেছিলাম। সারাদিন কোনো কাজ নাই, খাবে কি করে? পাঙ্কু মেরে আস্তে করে বললাম। কি বলবি? চাকরি করে বলছি। লেখাপড়ার যে অবস্থা, তোকে চাকরি দেবে কে? কত ছাগল আছে। এই তুই চুপ কর, আর রুমে গিয়ে পড়তে বয়। ওকে আব্বু। এরপর রুমে এসে ফেসবুকে ঢুকলাম। রাইসা ম্যাডামের আইডি সার্চ দিলাম। পেয়ে গেছি, কিন্তু রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে না আমি শিওর। তাই রিকোয়েস্ট দিলাম না, শুধু ছবিগুলো সেভ করে রাখলাম। এরপর কিছু সময় বই পড়ে নিচে খেতে গেলাম। খাবার খাওয়ার সময় সকলের সাথে মজা করে এসেই ফোন নিয়ে বসলাম। ব্যাচেলর জীবন, বউ নাই, তাই তো মোবাইলে একমাত্র সম্ভব। একটা রোমান্টিক মুভি দেখতে শুরু করলাম। এরপর ঘুমিয়ে গেলাম। সকালে দেখা হবে, গুড নাইট। সকালবেলা মোবাইলে ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে গেলাম। আম্মু খাবার দাও। বস, আমি দিচ্ছি। হ্যাঁ আম্মু। কিরে, আজকাল এত সকালে কলেজ যাস কেন? আম্মু সামনে এক্সাম, তাই তো যাই। হয়েছে, আর বলতে হবে না, আমি চিনি আমার ছেলেকে। তুমিও না আম্মু। এরপর খাবার খেয়ে বেরিয়ে গেলাম। শাওনকে ফোন দিলাম। ভাই কই? হেঁটে আই, হিমুদের গাড়ির সামনে আছি। রাখ। এরপর কিছু দূরে গিয়ে দেখি হিমু আর শাওন দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গিয়ে, চল সবাই। তবে? তবে কি? আমার মনে হয় তোর কপালে আজকে দুঃখ আছে। কেন? ম্যাডাম তোর পরে রেগে আছে, তাই আমার মনে হয় আজকে তোকে কেলানি দেবে। আহা, ম্যাডামের হাতের কেলানি? বুঝলি, এই হালা পাগল হয়ে গেছে, একে পাবনা নেওয়া লাগবে। ঠিক বলেছিস। আরে তোরা চুপ কর, কলেজে এসে গেছি। হ্যাঁ চল। কলেজে এসে আরেক বিপদে পড়লাম। আমরা তিনজন মিলে কলেজ ক্যাম্পাসে গিয়ে বসলাম। সেখানে আমাদের সকল বন্ধুরা ছিল। কিরে, সকলে কি খবর? এই তো চলতেছে। ভালো। মামা, তোমার কি খবর? মানে ম্যামকে নিয়ে? আরে মামা, কি বলবো দুঃখের কথা, তাকে বলবো কি করে? ভয় করে। ভয় আর তুই? আহলা, তোকে তো কখনো ভয় পেতে দেখি নাই। ভাই আসলে ভয় করে, যদি রাজি না হয়। হবে হবে, তাছাড়া তুই যদি আগে থেকে না বলিস তাহলে পাখি উড়ে যেতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস। তো এখন আমি কি করব? তুই কালকেই বলে দে ম্যাডামকে। আমি চুপ। আরে ভয় পাস না, আমরা তো আসছি নাকি। ওকে, কালকে বলবো। এই সবাই চল, টাইম হয়ে গেছে। হ্যাঁ চলো সবাই। আমি শাওন ক্লাসের একদম পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। ভাই আমার ভয় করতেছে। আরে তুই বলিস আগে, না করলে পিছে লেগে থাকবি, কেমন? ঠিক আছে। কথা বলতে বলতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। এইবার ম্যাডামের আসার পালা। ম্যাম ক্লাসে প্রবেশ করলো আর সকলে দাঁড়িয়ে গেল, সাথে আমিও। সকলে বসে পড়ো। সকলে বসে পড়লো। ম্যাম ক্লাস করাতে লাগলো, আর আমি তার দিকে একভাবে চেয়ে আছি। হঠাৎ করে ম্যাম আমার সামনে এসে বলল, এই ছেলে, তুমি ওইভাবে চেয়ে আছো কেন? কই না না তো। একদম মিথ্যা বলবে না, আমি দেখেছি। আমি চুপ করে আছি। পড়া বলো, এতক্ষণ আমি যেটা বুঝিয়েছি। এই রে, আমি তো জানি না কি পড়িয়েছে, তাই পাশে শাওনকে খোঁচা দিলাম। শাওন কিছু বলবে তার আগে ম্যাম, এই ছেলে, তোমরা দুজন বাইরে যাও।
সরি ম্যাম। বেরিয়ে যেতে বলছি কিন্তু। চল ভাই চল। এরপর আমি শাওন চলে গেলাম বাইরে। শালা, তোর জন্য এটা হয়েছে। আমি কি করব বল, আমি তো শুধু চেয়েছিলাম। হ। ভাই এখান থেকে চল, আব্বু দেখে ফেলে সমস্যা। চল তাহলে। বিকেলে রাস্তায় বেরিয়ে হাঁটতেছি আর ভাবতেছি ম্যাডামকে কাল প্রপোজ করবো কিনা। ফ্রেন্ডরাও ঠিক কথাই বলেছে, আমি যদি এখন না বলি তাহলে যদি ম্যাম অন্য কারো হয়ে যায়, না সেটা হতে দেওয়া যায় না, আমাকে কালকেই বলতে হবে। এইসব ভাবতেছি ঠিক তখনই শাওন এসে কাঁধে হাত দিল। কি রে ভাই, কি ভাবিস? না রে কিছু না। তুই নিশ্চয়ই ম্যামের কথা ভাবতেছিস। কি করব বল। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমি কালকে প্রপোজ করব ম্যামকে, যদি রাজি না হয় তাহলে পিছে পড়ে থাকবো। ঠিক আছে, আমি তো আছি নাকি? হ্যাঁ দোস্ত। চল কলেজ মাঠে গিয়ে আড্ডা দিয়ে আসি। হ্যাঁ চল। এরপর শাওনের বুদ্ধি অনুযায়ী কিছু রোমান্টিক মুভি ডাউনলোড দিলাম, মানে কিভাবে প্রপোজ করবো শিখতে হবে তো নাকি। রাত্রে বাসায় এসে সোজা রুমে ঢুকে গেলাম। এরপর ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম। অনেক সময় দেখার পরে কিছুটা বুদ্ধি পেলাম। এর মাঝে আপ্পু এসে ডেকে গেল রাতের খাবার খেতে। খাবার টেবিলে কিরে আব্বু, আজ কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলি? আম্মু বই পড়তেছিলাম। বই না ছাই? এই তুই চুপ কর। আম্মু আব্বু কই? খাবার খেয়ে একটু বাইরে গেছে। ও। এরপর খাবার খেয়ে রুমে চলে এলাম। এসে ভাবতে লাগলাম কালকে কি হবে। আসলে আমি খুব নার্ভাস ফিল করতেছি। বেশি কিছু না ভেবেই ঘুমিয়ে পড়লাম। কালকে সকাল উঠে মিশনে যেতে হবে, তাই সকালে ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে কেবল। আম্মুর কাছে গেলাম। আম্মু 1 কাপ চা বানিয়ে দাও। আজকে এত সকালে ঘুম থেকে উঠলি যে? কিছু না আম্মু, ঘুমিয়ে গেছে তাই। একটু ওয়েট কর, বানিয়ে দিচ্ছি। এরপর আম্মুর কাছ থেকে 4 কাপ নিয়ে ছাদে চলে এলাম। 4 কাপে চুমুক দিতেই অতীতে সেই পুরনো কথাগুলো আজকে আবার হঠাৎ করে মনে পড়ে গেল। আজ থেকে 3-4 বছর আগের ঘটনা। মনটা এমনিতেই খারাপ হয়ে গেল, তাই বেশি সময় না বসে থেকে নিচে এলাম। মনটা খুব খারাপ, তাই শাওনকে ফোন দিলাম। কিরে, তোর কি হয়েছে? এত সকালে ফোন দিলি যে? কিছু না, আসলে আজকে না ওর কথা খুব মনে পড়তেছে। এই তোকে না বলছি এইসব কিছু মনে না রাখতে, তারপরও। আমি করব, খুব মনে পড়তেছে ভাই। শোন, মনে রাখতে হয়, সবাইকে মনে রাখতে হয়, শুধু বেইমানিদেরকে বাদে। শুধু শুধু তাদের কথা মনে রেখে কি লাভ? লাভ তো নেই, বরং লস আছে অনেক। এই দেখ, তুই আগে লেখাপড়ায় কত ভালো ছিলি, আর এখন তুই নিজের দিকে চেয়ে দেখ। কি জবাব দিবি আন্টিকে? কি জবাব দিবি আঙ্কেলকে? কি শিখবে তোকে দেখে তোর ছোট বোন? সরি দোস্ত, আর কখনো মনে করবো না ওই বেইমানির কথা। মনে থাকে যেন। হ্যাঁ দোস্ত, তোকে একটা কথা বলবো। বল। আমার তো কোনো বড় ভাই নেই, কিন্তু বিশ্বাস কর তুই আমার ভাইয়ের থেকে বেশি। আজ হয়তো আমার কোনো ভাই থাকলে এই কথাগুলো বলতো। ভাই হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। কলেজ টাইম হয়ে গেছে, রেডি হয়ে চলে আয়। মিশন আছে না আজকে। তুই শালা ফাজিল, দ্বারা আসতেছি, তুই আয়। এরপর রেডি হয়ে খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। আজকে প্রপোজ করতে হবে, দোয়া করবেন সবাই। এরপর রেডি হয়ে খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। কিছু দূরে যাওয়ার পরে হিমর শাওনকে পেয়ে গেলাম। মামা, কি খবর? ভালো না। ভালো হয়ে যাবে আজ। ট্রিট দিবি কখন তাই বল। আরে দূর শালা, তোর কি মনে হয় ম্যাডাম আমার প্রপোজ গ্রহণ করবে? করবে রে ভাই, করবে। জানি না কি হয়। শোন ভাই, আজ না করুক কাল করবে, আর কাল না করুক পরশু করবে। তুই দেখে নিস, একদিন না একদিন ঠিকই করবে। হ্যাঁ ভাই, তাই যেন হয়। আমি ভেবে পাই না কি করে একজন ছাত্র আর ম্যাডামের প্রেম করতে পারে। সি সি সি। শাওন ওরে ধর, ওর আজকে রেহাই নেই আমার হাত থেকে। আজকে ওকে কেউ বাঁচাতে পারবে না। হিমু এক দৌড়ে পগার পার, মানে এক দৌড়ে কলেজে ঢুকে গেছে। শালা বেঁচে গেল আজকে। আরে ও তো মজা করছে মনে হয়। মজা ওকে পেলে দেখাইতাম। তা ভাই, প্রপোজ কখন করবি? ভাই সকলের সামনে তো আর করা যায় না, তাই কলেজ ছুটি হলে ফাঁকা রাস্তায় বসে বলবো। ওকে ভাই, চল ক্লাসে। এরপর ক্লাসে চলে এলাম। প্রথম ক্লাস শেষ করা মানে কষ্টে। রাইসা ম্যাডামের ক্লাস ছাড়া আর কালো ক্লাস করতে আমার ভালো লাগে না। এরপরে এলো সেই মুহূর্ত, ম্যাম ক্লাসে প্রবেশ করলেন। সকলের কাছে পড়া শুনতেছে। সব শেষ হলো আমার পালা। এই তুমি দাঁড়িয়ে পড়লা কেন? কি পড়া? কি তুমি জানো না কি পড়া? না তো ম্যাম। আচ্ছা তুমি আমার ক্লাসে আসছো কি কারণে? আপনাকে দেখতে। মনে মনে কি বলো? এক্ষুনি আমার ক্লাস থেকে বের হও। শাওন চল। এই ছেলে, ওরে নিয়ে যাচ্ছ কেন? ম্যাম শাওনেরও পড়া হয়নি তো, তাই নিয়ে যাচ্ছি। শাওনের পড়া হওয়া লাগবে না, শুধু তুমি বাইরে যাবে। এই কেমন বিচার? যাও বলছি। তোর শালা, এটা কি হলো? আমি একা একা বাইরে চলে এলাম। বাইরে এসে মামার দোকানে এসে বসলাম। ফোন বের করে এক বন্ধুকে ফোন দিলাম। পড়াশোনা ঠিকঠাক করে না, আমার মতোই, তবে অন্য কলেজে পড়ে। বাসা আমাদের এলাকায়। হ্যালো মামা, কই তুই? আরে মামা, কি খবর? কতদিন পরে।
আমি বাইক নিয়ে রাইড দিতেছি। আর খবর, বাল পড়া হয়নি তাই ক্লাসের বাইরে দাঁড়িয়েছি। বলো কি মামা, তোমাকে আবার ক্লাস থেকে বের করে দিছে? তোর ভাবি। ঘটনা কি খুলে বলতো। ফোনে বলা যায় নাকি? আর তাছাড়া আমি একা একা বসে আছি, আমাকে নিয়ে যা। ওকে ওয়েট, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এরপর দুজনে একসাথে বসে চা খেয়ে নিলাম। তারপর ওকে সব খুলে বললাম। ওকে আর পাইকে হাসতে হাসতে শেষ। মামা শেষে কিনা ম্যাডাম? হ্যাঁ, হতেই পারে, স্বাভাবিক। তা বুঝলাম। তা ম্যাডামের দিক দিয়ে কি গ্রিন সিগন্যাল পেয়েছিস? না রে ভাই, আজকে বলবো আমার মনের কথা, দেখি কি বলে। ভালো। তোর জিএফের খবর কি? আর বলিস না ভাই, খালি প্যারা দেয়। হাসিস না, একদিন আমার কথা মনে পড়বে। হ্যাঁ। এই দেখ ভাই, গফের ফোন। ওকে যা, কথা বলে আয়। এরপর কিছু সময় পরে হারামি বলল, ভাই যেতে হবে, গফ যেতে বলছে। বাবা, সেই লেভেলের প্যারা ভাই। ভাই বাই, পরে দেখা হবে। হ্যাঁ, বেঁচে থাকলে দেখা হবে। ওকে ভাই, বাই। এই বলে হারামি বন্ধুটি চলে গেল। আমি বসে আছি মামার দোকানে, মামার সাথে টুকটাক কিছু কথা বলতেছি। একটু পর শাওন এলো। ওই কি করিস এখানে? চুপ। ওই কি হয়েছে, কথা বল। আবারও চুপ। রাগ করেছিস নাকি? সরি ভাই। রাগ করবো না তো কি করবো? আমি টানা 1 ঘন্টা এখানে বসে আছি আর তুই? আরে ভাই, ম্যাডাম তো আসতেই দিচ্ছিল না, আমি কি করব? ঠিক আছে, চল ঘুরে আসি আজকে। চল। আরে রে দাঁড়া, বাইকটা নিয়ে আয়, এনে যাবি। ও, আমি তো ভুলেই গেছিলাম। এরপর 2 বন্ধু মিলে কিছু জায়গায় ঘুরে আসলাম। দোস্ত, টাইম হয়ে গেছে, চল, ম্যাডাম এখন বাড়ি যাবে। ভাই ভয় করে, তার হাতের একটা চোর, ওরে বাবা কি ব্যথা। তাহলে তোর আর ভালোবাসা লাগবে না, চল বাসায় যাই। না ভাই, চল যাই। হুম এই শাওনকে নিয়ে আর পারি না। সোজা ম্যাডামের সামনে এসে বাইক থামালো। কলেজ শেষে ম্যাডাম বাসায় যাচ্ছিল, রাস্তাটা বেশ ফাঁকা। এই, তোমরা আমার রাস্তা আটকালে কেন? ম্যাডাম, শ্রাবণ আপনাকে কিছু বলতে চাই। কি বলবে? এই বেয়াদব ছেলে। ম্যাডাম বলবো? আপনি রাগ করবেন না তো? আগে বলো কি বলবে শুনি। ওই শানের বাচ্চা, তুই দিকে ঘুর, লজ্জা করে আমার। ওকে ম্যাডাম বলবো? আশ্চর্য, কতবার বলবো বলো? আমি হাঁটে কেটে বসে হাতে একটা ফুল নিয়ে বলতে লাগলাম, রাইসা, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমার প্রেমে পড়ে যাই। তোমার হাঁটা, চলা, কথা, চোখের চাহনি দেখে আমি ফিদা। আমি চাই তোমাকে আমার মনে রানী করে সাজিয়ে রাখতে। আমি তোমাকে আমার জীবনের একটা অংশ করতে চাই। তুমি কি হবে আমার মনের রানী? হবে কি আমার মেয়ের আম্মু? আই লাভ ইউ রাইসা, ডু ইউ লাভ মি? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। শাওনের দিকে যেদিকেও হা হয়ে তাকিয়ে আছে। আগে তুমি উঠে দাঁড়াও, তারপর তোমার উত্তর দিতেছি। ওকে। আমি ওটা সাদা হাতে ম্যাম আমাকে 2টা দিয়ে দিল। এটা দেখে শাওন বাইক নিয়ে একটানে চলে গেল, আর আমি হা হয়ে দাঁড়িয়ে আছি। আশেপাশে কেউ আছে কিনা দেখে নিলাম, না কেউ নেই। যাক, মান সম্মানটা অন্তত বাঁচলো। আর শাওনকে পরে দেখে নেব। আর এই ছেলে, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমি চুপ। তুমি জানো আমি তোমার থেকে 2 বছরের বড়। আর তাছাড়াও তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তোমার টিচার। ছি ছি, লজ্জা করে না? ক্লাসে তো পড়া একটাও হয় না, সারাদিন শুধু ভ্যাবাক করেই যাও। আমি আগেই জানতাম তুমি বেয়াদব, কিন্তু এতটা বেয়াদব সেটা জানতাম না। আমি এবার চুপ করে আছি। কি হলো এবার কথা বলো? এখন কথা বের হচ্ছে না? ক্লাসে তো একাই 100% বেয়াদব বলা পাই। আর তোমার সাথের ওই বেয়াদবটাকে আমি পরে দেখে নেব। আর যদি আমাকে এইসব কিছু বলো তাহলে এমন হাল করব নিজেকে নিজেই চিনতে পারবে না। বেয়াদব। এই বলে ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল। এতক্ষণ ম্যাম যেটা বললো সেটা আমার এক কান দিয়ে একটু অন্য কান দিয়ে বেরিয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম, না তেমন কাউকে দেখতে পেলাম না। পাশে একটা দোকান আছে, সেখানে গেলাম। মামা 1 কাপ চা দেন তো। রং চা না, দুধ চা? দুধ চা দেন। মাম্মা, মেয়েটা কি আপনার বান্ধবী? হুম। আপনি তাকে ভালোবাসেন তাই না? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? মাম্মা, আমি দেখি সব বলে দিতে পারি। আর মেয়েটাও আপনাকে ভালোবাসি, শুধু প্রকাশ করে না। কোন কি মামা, তাই যেন হয়। এই নেন আপনার চা। ধন্যবাদ। শালা চর খেয়ে গেলে ব্যথা করতেছে। উফ, চাটা কোনো মতো খেয়ে ফার্মেসিতে গেলাম, সেখান থেকে ব্যথার ওষুধ নিলাম। এরপর শাওনকে ফোন দিলাম। হ্যালো। হ্যালো মামা, তুই বেঁচে আছিস? কিন্তু মারা যাবো কেন? না মানে ম্যাডাম তোকে যে চটটাই না দিল। ওই হারামি, তুই ফাজলামো বন্ধ কর আর আমাকে এসে নিয়ে যা। তুই ওয়েট কর, আমি আসতেছি। কিছু সময় পর শাওনের বাচ্চা এলো। বাইক রেখে এদিকে আয়। কেন ভাই? ট্রিট দেবো, তাড়াতাড়ি আয়। 10 সেকেন্ড দাঁড়া, আসতেছি। শালা ট্রিটের কথা শুনতে 10 সেকেন্ডের মধ্যে আসতেছে। তুই আজকে এখানে আয়, তো কেমন ট্রিট দিব 10 দিন মনে রাখবি। মনে মনে আমি ভাবলাম। শাওন আমার কাছে সাথে সাথেই আমি কোড়া ধরে দিতে লাগলাম কেলানি। শাওন আমার থেকে বডিতে চিকন, তাই আমি মার দিতেছি। 5 মিনিট পরে, ভাই আমার ট্রিট লাগবে না,
মাপ চাই ভাই। না আর একটু দিয়ে নেই। ভাই প্লিজ। তাহলে তখন তুই আমাকে রেখে পালালি কেন? ভাই ম্যাডাম যে রাগী, তাতে আমিও মার খেতাম, তাই পালিয়েছি। সরি, আর পালাবো না কখনো। মনে থাকবে? ভাই এবার ছাড়। এবার শাওনকে ছেড়ে দিলাম। আর মনে হয় না কোনোদিন আমাকে একা রেখে পালাবে, কারণ যে কেলানি দিয়েছি আজকে। ভাই আমি যাবার পরে কি হলো? আগে বাইকে ওঠ, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। এরপর শাওনকে সব খুলে বললাম। শাওন আস্তে আস্তে শেষ। তা এখন কি করবি? রোজ একবার করে প্রপোজ করব। শালা আবার চর খেয়ে তোর দাঁত পড়ে যাবে না এবার। ওতে আমার কিছু হবে না, বিয়ে করে সবগুলো পুষিয়ে দেবো না। হারামি, তোর মুখে কিছু আটকায় না। হ্যাঁ নাম, বাসায় চলে এসেছি। এরপর বাইক গ্যারেজে রেখে আমি কলিং বেল চাপ দিলাম। আম্মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। আম্মুকে দেখে আমার দিকে চেয়েছে একভাবে। কি হয়েছে, ওইভাবে তাকিয়েছো কেন? তুই কি আমার ছেলে? কেন? মানে আমার ছেলে তো কোনোদিনও পুরো ক্লাস করতো না। মানে কি, ইচ্ছে করেছে তাই করেছি? আচ্ছা ঠিক আছে, আমার সোনা ছেলে। হুম। ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ। এই দাঁড়া। কেন, কি হয়েছে? তোর মুখে ওটা কিসের দাগ? এই রে, টের পেয়ে গেল নাকি? কিছু না, বন্ধুদের সাথে মজা করতে করতে লেগে গেছে। তুইও যেমন আর তোর বন্ধুরাও তেমন। তুমি খাবার দাও, আমি আসি। ওকে যা। এরপর ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম। খাবার টেবিল আম্মুর সাথে টুকটাক কথা হয়েছিল। এরপর রুমে এসে মুখের ব্যথার ওষুধ খেয়ে নিলাম। গায়ে কি জোর, বাপরে! হবেই তো আমার বউ বলে কথা। আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দিকে সন্ধ্যা হয়ে গেছে। ঘুমের মধ্যে ম্যামকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখেছি। বলা যাবে না, লজ্জা করে আমার। শাওনকে ফোন দিলাম। কোথায় তুই? আড্ডাখানায়, সকলে আছে, তুই আয়। ওকে, আসতেছি। সেখানে পৌঁছে দেখি হারামি সবগুলো আছে এখানে। আমি যাবার সাথে সাথেই, কিরে তোরা এমনভাবে আমার দিকে চেয়ে আসিস কেন? মাম্মা, তুমি তো দেখি একটা মাল। কেন, তুই আজকে বুঝলি নাকি? তোর সাহস, কি সাহস! ম্যাডামকে প্রপোজ করেছিস? ভাইয়ের বলিস না, যে মার দিয়েছি আজকে। শাহন বলেছে সব। ভাই লোক, আজ চল সবাই ঘুরতে যাই লং ড্রাইভে। চলো। এরপর সকলে মিলে ঘুরতে বেরোলাম। সন্ধ্যা 7টা বাজে মনে হয়। শাওন বাসায় যেতে হবে, আব্বু বাসায় আছে। ওকে চল, আমিও তাহলে বাসায় যাই। বাসায় এসে কলিং বেল বাজালে আব্বু এসে দরজা খুলে দিল। কাকে চাই? মানে? মানে বুঝলাম না, কে আপনি আর কাকে চান? তোকে তো আমি বলার সাথে সাথে আপদ দিল এক দৌড়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বসে বসে মোবাইল চালাতে লাগলাম। যথারীতি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এইভাবে আজকে দিনটা চলে গেল। সকালে আম্মুরটাকে ঘুম থেকে উঠলাম। আম্মু, তুমি কি আমাকে একটু ঘুমাতেও দিবে না নাকি? ঘুমাবে মানে? আর 2 মাস পরে তোর পরীক্ষা, এখন এইভাবে ঘুমালে চলবে? উফ, কি ঝামেলা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। চারিপাশে দেখে নিলাম, কেউ নেই ছাদে। তাই শাওনের কাছ থেকে আনা ম্যাডামের নাম্বারে ফোন দিলাম। কিছু সময় রিং হবার পর রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? বাবু আমি। কি সব যা তা বলছেন আপনি? এখানে মজার কি আছে? মানে আপনাকে চিনি না জানি না, আর আপনি আমাকে কি সব বলতেছেন? আরে ম্যাডাম, আপনি আমাকে ভালো করেই চেনেন। তার মানে তুমি সেই বেয়াদব শ্রাবণ? হতে পারে। বেয়াদব ছেলে, তুমি আজকে কলেজে আসো, দেখো তোমার অবস্থা আমি কি করি। ঠিক আছে বাবু। এই ছেলে, ভদ্রভাবে কথা বলো। ওকে জানো তোকে তো আমি বলে ফোন কেটে দিল। যা বাবা, ফোন কেটে দিল। কি জানে আবার কলেজে গেলে কি বলে। যা হবে সেটা পরে দেখা যাবে, আগে কলেজে তো যাই। আমি নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু খেতে দাও। এখন খেতে দাও, একটু আগে তো ঘুম থেকেই উঠতে চাইছিলি না। ভালো ভালো, ছেলেকে আদর দিয়ে বাদর বানাও। তুমি আবার শুরু করলে? ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছ না। আমি তো সত্যি বলে দোষ করি। ঠিক বলেছো আবু। এসএমডি তুই থাম, কথা কম বল। দেখেছো আপু, মুখের কি ভাষা! বদের হাড্ডি, বেহাতব একটা। এই তোমরা চুপ করো, আর আমার ছেলেকে খেতে দাও। এরপর সকলে মিলে খেতে বসলাম। খাবার মধ্যে আব্বু জিজ্ঞেস করলো, শ্রাবণ, তুই তোর ক্লাসের সবাইকে চিনিস? কেন? আমার কানে এসেছে কে যেন তোদের নতুন ম্যাডামকে প্রেমের প্রস্তাব দিয়েছে। এরে কাজ হয়েছে, আব্বু কি সব জেনে গেল নাকি কেউ বলে দিয়েছে? কিরে, তুই মনে মনে কি ভাবিস? কিছু না আব্বু। কিছু না মানে? তোদের ক্লাসের ম্যাডামকে কে ওইসব বলে তুই চুপ করে থাকবি? না, আব্বু মেরে ঠ্যাং ভেঙে দেবে। হায় আল্লাহ, বাঁচাও আমারে। ওসব করতে হবে না, তুই শুধু খুঁজে বের করবি ছেলেটাকে, আর এরপর আমার কাছে নিয়ে আসবি। ঠিক আছে আব্বু, আমি আসি। কিরে, উঠে গেলি কেন? সব ভাত খেয়ে যা। না ক্ষুধা নেই, আসি, কলেজ যাবো। এবার আমি আর কোনো কথা না বলে বাইরে চলে এলাম। বাইরে এসে শাওনকে ফোন দিলাম। ভাই কই তুই? আমি তো বাসায়। কেন? অনেক বড় ঘটনা ঘটে গেছে, তুই তাড়াতাড়ি রহিম চাচার দোকানে আয়। ওয়েট কর, আমি আসতেছি। আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পরে শাওনের বাচ্চা এলো।
কিরে, কিসের এত জরুরি তলব? ভাই আমি মনে হয় শেষ। কিরে, তোর আবার কি হলো? এত নাটক করিস কেন? অনেক বড় বিপদে পড়ে গেছি। কি হয়েছে খুলে বল। তাহলে শোন। তারপর সব খুলে বললাম। আমি কিছু জানি না, এর ভেতরে আমি আছি। জানতে পারলে আঙ্কেল আমাকে মেরেই ফেলবে। এই হারামি, তুই এত পোল্টি খাস কেন? তোর সাথে থাকলেই সব কাজে আমি ফেঁসে যাই। হুম। এই ভাই, তোকে কে বলছে ম্যামকে প্রপোজ করতে? বাদ দে, বল এবার বাঁচা যায় কিভাবে? ভাবতে দে। কিছু সময় পরে মামা, তুই ম্যাডামের কাছে গিয়ে পা ধরে মাপ চা। এরপর দেখবি ম্যাম তোকে মাপ করে দিবে। কোনোদিনও না আমি তাকে ভালোবাসি। এখনই ম্যাডামের ভূত নামে নাই? না। তাহলে তোকে আর আমি বাঁচাতে পারলাম না। আমি মরলে তোকেও নিয়ে মরবো। তুই আমার কাছ থেকে দূরে থাক। একটা বুদ্ধি পেয়েছি। কি? শোন, আব্বুকে বলবো এটা মিথ্যা কথা। আর আঙ্কেল সেটা বিশ্বাস করে নিবে? করবে না, তবে বলবো যে এমন কিছু হলে তো ম্যাডাম তাকে বলতো। ধর আঙ্কেল ম্যাডামের কাছে যদি জিজ্ঞেস করে তাহলে? তাহলে যা হবে দেখা যাবে। চল, কলেজের টাইম হয়ে গেছে। চল। তারপর আমরা ভার্সিটির ভিতরে গেলাম। গিয়ে দেখি হারামি সবগুলো বসে আড্ডা দিচ্ছে। মাম্মা, বসিন বসিন, বসিয়ে যান। পরিবেশটা সুন্দর না? কত হইচই আছে। তারপরে কিছু লোক বলবে আমি খারাপ, শ্রাবণ ভালো না, আমিও তো তাই বলি। সবাই হেসে দিল একসাথে। বেশ মজা পাইলাম। আরে রাগ তোদের মজা, মজার গোষ্ঠী খেলাই। কেন, কি হয়েছে? আমি বলি শোন। তো এখন কি করবেন জনাব? তোরা কিছু প্ল্যান বল। দাঁড়া, ভাবতে দেই। ওকে, ভাব তোরা। কিছু সময় পরে হিমু বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তাড়াতাড়ি বল। আমি বলি কি শোন, শ্রাবণ তুই গিয়ে স্যারকে সব বলে দে এবং ম্যাডামকে সরি বলে সব কিছু মিটিয়ে নে। ওই হারামির বাচ্চা, তোকে আজকে আমি খাইছি। ঠিক তখনই বেল পড়লো, পরে তোকে দেখে নেব না। ক্লাসে চল সবাই। চল। এরপর ক্লাসে চলে এলাম সবাই। আমি রোজকার মতো নিজের সিটে বসে গেলাম। নিয়মিত বসে গল্প করতে লাগলাম। জানি না কি হয় ক্লাসে আসলে, সব গল্প মনে হয় এখানেই শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর স্যার এলেন এবং যথারীতি ক্লাস করাতে লাগলেন। আমি আর আসলে সেদিকে খেয়াল না করে গল্প করতে লাগলাম। স্যার আমাকে কথা বলতে দেখেও না দেখার ভান করে কিছু বললো না, কারণ আমি জানি প্রিন্সিপালের পোলা তাই। প্রথম ক্লাস শেষ হলো, যাক বাঁচলাম। এবার ম্যামের ক্লাস। ম্যাডাম ক্লাস এলেন এবং ক্লাস করতে লাগলেন। আমি একদিনে চেয়ে আছি। এই তুমি দাঁড়াও। জি আমি। তুমি। জি বলেন, কি বলবেন? আমি এতক্ষণ যেটা বুঝালাম সেটা বলো। কি বুঝিয়েছেন? কি? তার মানে তুমি আমার পড়া খেয়াল করোনি? আমি চুপ। এই বেয়াদব ছেলে, তুমি আমার সাথে এসো। সবাই হা করে আমার দিকে চেয়ে আছে। আমি সবাইকে একটা চোখ মেরে ম্যামের পিছন পিছন যেতে লাগলাম। কিন্তু এ কি, ম্যাম তাব্বু রুমের দিকে যাচ্ছে। সর্বনাশ করেছে। আমি দৌড়ে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম কোথায় যাচ্ছেন? প্রিন্সিপাল স্যারের রুমে। সরি ম্যাম, যদি একবার আব্বু জানতে পারে সব শেষ। সরি ম্যাম, আর জীবনেও তাকাবো না আপনার দিকে। আজকে তোকে মজা দেখাবো, বেয়াদবের হাড্ডি। ম্যাম বলতে বলতে আব্বুর কেবিনের সামনে চলে এলাম। স্যার আসবো? আরে মিস রাইসা যে, আসুন বসুন। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তখনই ম্যাম বলল, ভেতরে আয় বেয়াদব। এ কি, তুই এখানে কেন? আমাকে উদ্দেশ্য করে বলল আব্বু। আমি চুপ। আমি বলছি স্যার, এই বেয়াদব ছেলেটার একদিনও পড়া হয় না, সাথে প্রতিদিন ক্লাসের পেছনে বসে শুধু গল্প করে আর মোবাইল টিপে। আব্বু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তুমি বিশ্বাস করো, আর বলতে পারলাম না। তার আগে ম্যাম আমাকে ঠাস করে একটা চট দিয়ে বলল, বেয়াদব কোথাকার, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? হায় হায়, আমার তো মনেই ছিল না। ম্যাম জানে না যে এই প্রিন্সিপালই আমার আব্বু। আব্বুর দিকে যেয়ে দেখি মিটমিট করে হাসতেছে। আমার খুব রাগ হলো। সরি স্যার, এই বেয়াদবের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনি ক্লাসে যান, আমি এই বেয়াদবের ব্যবস্থা করতেছি। ওকে স্যার, আসছি। এরপর ম্যাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। ম্যাম যাওয়ার পরে আব্বু জোরে জোরে হাসতে লাগলো। আমি রেগে গিয়ে বললাম, আব্বু তুমি থামো প্লিজ। আব্বু। এতদিনে একটা টিচার পেলাম যে কিনা তোকে চড় দিল। কি জন্য চড় খেলাম? আব্বুকে তুমি বলায়। আমি গেলাম, তুমি হাসতে থাকো। আমি রেগে সোজা ক্লাসের দিকে চলে এলাম। আমাকে ম্যাম দেখে একটু অবাক হলো। আমি কিছু না বলে ব্যাগ নিয়ে বাইরে চলে এলাম। অ্যাটিটিউড দেখিয়ে সোজা বাসায় চলে এলাম। এসে কাউকে কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। খুব মেজাজ খারাপ হচ্ছে আব্বুর উপর। আমাকে কিভাবে বাস দিল। আব্বুর সমানে মার খেলাম, তাও তুমি বলায়। নিজের আব্বুকে আমি কিছু ভাবতে পারতেছি না। চুপচাপ ঘুমিয়ে গেলাম। আম্মু অনেকবার ডেকেছে, আমি কোনো উত্তর দিইনি। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে মনে নেই। বিকেলে ঘুম ভাঙলো কারো হাসির আওয়াজে। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম। এরপর বাইরে এসে দেখি আম্মু এবং আপু জোরে জোরে হাসাহাসি করতেছে। তাই আমি তাদের কাছে গিয়ে মজা করার জন্য বললাম, কিরে আপু, এত হাসি কিসের? তোর বিয়ে ঠিক হয়েছে নাকি? জি না, আমার কোনো বিয়ে টিয়ে ঠিক হয় নাই। তাহলে
আমরা হাসতেছি অন্য একটা কারণে। কি কারণ? কাকে যেন কোন নতুন ম্যাডাম ঠাস করে চড় দিয়েছে, সেটা নিয়ে হাসতেছি। ওরে পেতনির বাচ্চা পেতনি। আব্বু দেখেছো? এটা বলার পরে সকলে মিলে হাসতে লাগলাম। আমি রাগ করে বাইরে চলে এলাম। বাইরে এসে বেস্টুকে ফোন দিলাম। শাওন। কিরে, বেঁচে আছিস? না, আমি শ্রাবণের ভূত বলতেছি। আরে রাগিস কেন? আমি রহিম চাচার দোকানে আসতেছি, তুইও আয়। আজ মনটা একটু কেমন যেন করতেছে, তাই বাইক না নিয়ে হেঁটে যেতে লাগলাম। কারণ হাঁটলে নাকি মনটা ফ্রেশ হয়ে যায়, সবাই তো তাই বলে। হয়তো বা হয়, তাই আমি হাঁটতে লাগলাম। রহিম চাচার দোকান থেকে 10 মিনিট রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমার ডান পাশ দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে। এটা শহর এলাকায় স্বাভাবিক, তবে রিক্সার সংখ্যা বেশি। হাঁটতেছি আর রাস্তার গাড়ি যাওয়া আসা দেখতেছি। হঠাৎ একটা রিক্সায় চোখ গেল। একটা মেয়ের একটা ছেলে যাচ্ছে, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মেয়েটা ছেলেটার কাঁধে মাথা দিয়ে আসছে চোখ বুঝে। আমি হয়তো কোনো একদিন এইভাবে কাউকে নিয়ে ঘুরে বেড়াবো দিনরাত সব সময়। আর আজকে কোথায় সে মেয়ে, কোথায় সে ভালোবাসার প্রতিশ্রুতি। হঠাৎ কেন জানি না গান শুনতে ইচ্ছে করতেছে, কিন্তু চারদিকে অনেক শব্দ। কানে হেডফোন থাকলে বেশ ভালোই হতো। কি করতে করতে যেন পকেটে হাত গেল। পকেটে হাত দিয়ে দেখি হেডফোন মামু পকেটে আছে। তখনই মনে পড়লো রাতে পকেটে রেখেছিলাম, আমাকে আর পাইকে। সাথে সাথে এই ফোন বের করে মোবাইলে গান চালিয়ে দিলাম। অনেক পছন্দের একটা গান শুনতে লাগলাম, আর সাথে সাথে গুনগুন করে গাইতেও লাগলাম। গান শেষ হতে না হতেই দোকানের সামনে চলে এসেছি। শাওন আগে থেকে এসে বসে আছে। কেমন আছিস? মজা নিস? তোর এই টেরামিক করে কথা বলা কোনোদিন যাবে না। হুম। আমি ভেবেছি আঙ্কেল বকাবকি করছে, তাই বললাম কেমন আছিস। আর আব্বু কি বলবে? যা করার রাইসে সব করে গেছে, আমার মান সম্মান সব শেষ করে দিছে। কি তা করছে ভাবি? আব্বু সমান আমাকে চড় দিছে। কি বলিস? কেন, খুলে বলতো আমাকে। সব খুলে বললাম। আহারে বেচারা, শুধু শুধু মার খেলি। তাকে আর বলতে। আর তোর বোনটা তো আছেই পচানোর জন্য। তুই এটা একটা ঠিক কথা বলি। আমি সবসময় ঠিক কথাই কই। কি খাবি, চা না কফি? তুই জানিস না? চাচা 2 কাপ কফি দাও, চিনি বেশি আমারটায়। চাচা আমাদের পরিচিত, সেই কলেজ লাইফ থেকে এখানে আসি। আচ্ছা। কিছুক্ষণ বসে বসে আমি আর শাওন আড্ডা দিলাম আর পিওর কফি খেলাম। আর একটু বলে নিই আপনাদের, চাচার দোকানটা আমাদের কলেজের পাশেই। ইন্টার যে কলেজে পড়েছি, পাশে কলেজ ক্যাম্পাস, সাথে পুকুর আছে একটা। আমি আর শাওন সোজা এখানে চলে গেলাম, মানে পুকুর পাড়ে। যাওয়ার পথে ছোট ভাইরে বলেছিল ক্রিকেট খেলতে, আমরা না করে দিয়েছি। মুড নেই ক্রিকেট খেলার এখন। ভাই কি করবি এখন? কি আর করবো, এখানে বসে বসে খেলা দেখি। তাই দেখি চল। কিছু সময় দেখার পর আমি বললাম, তোর ভাল লাগতেছে না, কি যে করি। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান বল? চল পাবজি খেলি। এইটা তুই কোনো কথা বললি? শালা আগে থেকে মনে করে দিবি না? গেমে ঢোক। আর এই কয়েকদিনে রাইসের চিন্তায় গেমে ঢুকতেই পারিনি। প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না। এরপর শুরু হলো 2 নুবের পাবজি খেলা। গেম খেলতে খেলতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই করিনি। গেমে ঢুকলে কিছু মনে থাকে না। এই ভাই, রাত হয়ে গেছে, চল বাসায় যাই। বাসায় যাবি? চল তাহলে। বাসা তো কাছেই, চল হেঁটে হেঁটে বাসায় যাই, মজা হবে নে। ওকে চল। তুই হাঁটতে থাক, আমি আসতেছি 1 মিনিটেই। ওকে। শাওন চলে গেল, আমি একা একা হাঁটতে লাগলাম। আমি আবার গান শুনতে লাগলাম। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আনমনে হয়ে রাস্তার আলোয় হাঁটতে হাঁটতে বাংলা গান শুনছিলাম। আর চোখ থেকে পানি পড়তেছিল টপ টপ করে। ঠিক তখনই শাওন এলো, এসে আমার হাতে একটা স্পিড ক্যান ধরিয়ে দিল। শাওন আমার দিকে ফিরেই বলল, তুই এবার কাঁদতেছিস? কই না তো, চোখের পানি মুছে ফেললাম। দেখ শ্রাবণ, আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি দেখেছি। আমি চুপ করে আছি। শাওন তো বুঝতে পারছে আমার আজকের অতীত খুব মনে পড়তেছে, তাই শাওন আমার মন ভালো করার জন্য বলল, তুই শালা একটা ফাউল, তোর দ্বারা প্রেম ভালোবাসায় কিচ্ছু হবে না, হুদাই লাফালাফি। কেন? এই যে তোর মধ্যে কোনো রোমান্টিক দৃশ্যই নেই। যেমন? এ ভাই, তুই ম্যামকে পটাতে চাস তাই তো নাকি? কেন? তাহলে তুই এই ছ্যাঁকা খাওয়া গান কেন শুনতেছিস? তাহলে কি শুনবো? রোমান্টিক গান শুনবি। আমি হলে কি গান গাইতাম জানিস? কি গান? বলবো? না বলে বুঝবো কেমনে? শাওনা কিছু না বলে অরিজিৎ সিং এর একটা হিন্দি গান গাওয়া শুরু করলো। আজ ফির তুম পে প্যার আয়া হ্যায়, আজ ফির তুম পে প্যার আয়া হ্যায়, বেহদ और বেসুমার আয়া হ্যায়। আর আমি, তুই থাম। আমি জানি শাওন আমার মন ভালো করার জন্য এটা করছে। সত্যি ওর মতো ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার।
এখন থেকে এইগুলো শোন, কাজে লাগবে। আর তুই স্পিড আনতে গেছিলি তখন? হুম গুড। তুই এই যে একটা কাজের মতো কাজ করলি। হুম আহা কি ফিলিং, নির্জন রাস্তা, ল্যাম্পপোস্টের আলো, আর পাশে বেস্ট ফ্রেন্ড, আর কি লাগে? যে ফলে অন্য কথা। ভাই ঠিক। এ ভাই, বাসায় চলে এসেছি, তুই যা এখন। ওকে বেবি, লাভ ইউ, বাই। ওকে সুইট হার্ট, বাই। ওরে বাটফার। বাসায় এসে কলিং বেল বাঁচালাম, আপা এসে দরজা খুলে দিল। কিরে ভিতর ডিপ, কোথায় ছিলি এতক্ষণ? তুই আমাকে ভিতর ডিম বললি কেন? ইস, যে একটা মেয়ের হাতে মার খেতে পারে, তাও একটা সামান্য ব্যাপার নিয়ে, সে আবার ভিতর ডিম না তো কি? তুই ভিতু, তো 14 গোষ্ঠী ভিতু। বলদ কোথাকার, তুই কোন বংশের? উফ, তোর সাথে কে পারে? তোকে যে বিয়ে করবে তার লাইফ শেষ, আমি আজকে বলেই রাখলাম। ভাইয়া, তোকে আমি একদম রুমে চলে এলাম। আর আমার পাগলি বোনও হয়েছে একটা, বিয়ের কথা শুনলে হয় একদম রেগে আগুন। মাঝে মাঝে খুব খারাপ লাগে একটা কথা মনে পড়লে, যে একদিন আমার এই পাগলি ছোট্ট বোনটা একদিন আমাকে ছেড়ে আমার পরিবার ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে সংসার করবে। যখন কোনো মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি চলে যায়, তখন সকলেরই খুব খারাপ লাগে। কেউ কান্না করে, সেটা প্রকাশ করে, আর কেউ বা মুখ বুজে সহ্য করে। তবে আমি এতটুকু বলতে পারি, সকল ভাইদের কাছে তার বোন খুব আদরের হয়। সব ভাই তার বোনকে ভালোবাসে, কেউ প্রকাশ করে, কেউ বা করে না। যাদের বোন নেই তারা কোনোদিনও বুঝবে না বোনের মানে কি। থাক, আর না বলি, বেশি বলে ফেললাম। আজকে আর নয়। আপু দৌড়ানি খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিচে আব্বুকে দেখলাম না, হয়তো রুমে আছে। আম্মু যখন রান্নাঘরে রান্না করতেছে সেটা আমি জানি। একটু বই না পড়লেই নয়, হাতে সময়ের বেশি নেই। আব্বুর তো একটা মান সম্মান আছে। আমি তার ছেলে হয়ে যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি, আর ভেবে লাভ নেই। পরের টেবিলে বসে গেলাম। অনেকদিন পর পড়তে বসে অনেক বড় ঝামেলায় পড়লাম। সারা বই আনকমপ্লিট, কিভাবে যে শেষ করবো বুঝতে পারছি না। আমি আরেকটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করেন 5 মাস পর ফেসবুকে ঢুকলেন। তখন ফেসবুকে ঢুকলে দেখা যাবে যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট, নোটিফিকেশন, মেসেজ, পোস্ট ইত্যাদি। তো পড়ালেখা তো অনেকদিন করি না, তাই আমার অবস্থা ঠিক 5 মাস পরে ফেসবুকে ঢোকার মতো একটা অগোছালো অবস্থা। যাক, অনেক কষ্ট করে একটা ব্যবস্থা করলাম। ইংরেজি বইটা একটু খুলে দেখছিলাম, তখন আপু এসে বলল, ও মাগো, ভাইয়া তুই বই পড়তেছিস? কেন? রোজই তো পড়ি। তুই থাম ভাইয়া, আমি জানি তুই রোজ বই মেলে রেখে পৃথিবীর সব বাজে চিন্তা করিস। তাহলে আজকে বললি কেন যে বই পড়ি? আমি আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি তুই মন দিয়ে পড়তেছিলি। তার মানে তুই এতক্ষণ এখানেই ছিলি? হুম কিছু বলবি নাকি? নিচে আয়, আমু খেতে রাখতেছে তোকে। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে? ঘড়ি দেখ, রাত 11টা বাজে। আব্বু খেয়ে নিয়েছে, বাকি আছি আমরা 3 জন। কি 11টা বাজে? ও মাই গড। তুই যা, আমি আসতেছি। ওকে। বই খাতা সব গুছিয়ে রেখে আমি নিচে চলে গেলাম। বই পড়া শেষ হলো তবে? হ্যাঁ আম্মু। নে, এইবার খেয়ে নে। আমি আম্মু আপু খেয়ে যে রুমে চলে গেলাম। রুমে এসে মোবাইলটা অন করলাম। পরীক্ষার রুটিন দরকার, তাই হিমুর বাচ্চারে ফোন দিলাম। কিরে এত রাতে ফোন দিলি কেন? পরীক্ষার রুটিন আছে না তোর কাছে? হ্যাঁ, কিন্তু কেন? আমাকে একটু মেসেঞ্জারে পাঠাতো। তুই রুটিন দিয়ে কি করবি আবার? ওরে হোমর বাচ্চা, রুটিন দিয়ে কি করে? তুই বেশি কথা না বলে পাঠা আগে। ওকে ওয়েট। কিছুক্ষণ পরে রুটিন পেয়ে গেলাম। এখন গায়ে একটা পরীক্ষা ভাব চলে এসছে। পরীক্ষা শেষ হবে 27 তারিখ। এখানে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। তার কারণ হচ্ছে এই মাসের 28 তারিখ হচ্ছে রাইসা ম্যাডামের বার্থডে। কি কপাল রে ভাই, চিন্তা করেন। যাক, ভালোই হবে। পরীক্ষার পরের দিনই ম্যাডামের জন্মদিনে গিয়ে উইশ করব, আর সাথে আবার প্রপোজও করব। রাইসার কথা মনে পড়ায় 7-5 না ভেবে কল দিলাম। প্রথমবার রিং হলো, ধরলো না। পরপর 3বার কল হওয়ার পর 4বারের বেলায় কল ধরলো। আই বেয়াদব ছেলে, তুমি বারবার কল দিচ্ছ কেন? ওলে বাবা, বাবা মা রাগ করছে? ওরে শ্রাবণ, তুই কালকে আয় একবার ভার্সিটিতে। কেন? দেখতে খুব ইচ্ছে করছে? তোকে আজকের মতো কালকেও মার খাওয়াবো স্যারের কাছে। তোমার জন্য আমি সবকিছু খেতে পারি সুইটহার্ট। এই সব কিছু আমি স্যারকে বলবো, মনে রাখিস তুই। সেটা তোমার ব্যাপার, আমি জানি তুমি বলবো না, আর বললে বুঝবো তুমি আমাকে লাভ করো। ওহ, তুই ফোন রাখ। মনটা ফ্রেশ হয়ে গেল। রাগলে ম্যামের কথা জোস লাগে। খুব ঘুম পাচ্ছিল, তার কিছু না ভেবে সকালে ঘুমিয়ে গেলাম। গুড নাইট। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন থেকে রোজ সকালে উঠবো বলে ঠিক করেছি। তার কারণ পরীক্ষার আর বেশি দেরি নাই, তাই সকাল সকাল একটু উঠে পড়ালেখা করব। বই পড়তেছিলাম, তখনই আম্মু আমার রুমে এলো। এসেই আম্মু অবাক হয়ে গেল। অবাক হওয়ারই কথা, আজ প্রায় 2 বছর পরে সকালবেলা বই পড়তেছি আমি। শ্রাবণ আব্বু, তুই ঠিক আছিস তো? কেন? না মানে তুই আজ কত দিন পরে আবার আগের মতো সকালে পড়তে বসেছিস। পুরোনো কথা মনে করে লাভ নেই। আব্বু, আমি জানি এটা তোর মনের হাসি না,
কারো জন্য জীবন কখনো থেমে থাকে না, তাই সব ভুলে গিয়ে আবার শুরু কর। আমার অতীতের গল্প না হয় অন্য একদিন বলবো। আব্বুর কথা ভেবেই পড়তেছি। ভালো। আর পরীক্ষা শেষ হলে আমার জন্য বৌমা খুঁজতে হবে না। আম্মু আমি এখনো বাচ্চা। বাচ্চা? তাহলে তো খুব তাড়াতাড়ি তোর বিয়েটা দিতে হচ্ছে। আম্মু তুমি যাও তো, আমাকে পড়তে দাও। যাচ্ছি। আর আমি কফি বানিয়ে দিয়ে যাচ্ছি, তুই পড়তে থাক। ওকে। সকালে খাবার খেয়ে বেরিয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, তাই বাইক নিয়ে বের হলাম। শাওনকে ফোন দিলাম। কই তুই? রহিম চাচার দোকানে আয়। ওকে, ওয়েট কর, আমি আসতেছি। শাওনকে পিক করে সোজা ভার্সিটির ভিতরে ঢুকে গেলাম। বাইক রেখে আমি আর শাওন ক্যাম্পাসে একটা ফাঁকা জায়গায় গেলাম। ভাই, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত বল? কাল থেকে আর ভার্সিটি আসবো না। কি? আমি ভেবে দেখলাম আব্বার একটা মান সম্মান আছে, তাই আমাকে ভালো রেজাল্ট করতে হবে। আর ম্যাডামকে পেতে হলে একটা ভালো রেজাল্ট দরকার। তো ভালো কথা, কিন্তু ভার্সিটি আসবি না কেন? তুই জানিস না আমি একা একা পড়তে ভালোবাসি, একা একা পড়লে মনে থাকে ভালো। ওকে বন্ধু, আমি চাই তুই ভালো কিছু কর। সেটা আমি জানি। চল ভাই, ক্লাসে যাই। হ্যাঁ, ক্লাসে গিয়ে বসলাম। প্রথম ক্লাস শুরু হলো। ভাই, আর একটা কথা। কি কথা বল? আমি ক্লাসে না আসলে ম্যাডাম আমাকে মিস করে কিনা তুই একটু দেখিস। ওরে শালা, ম্যাডাম আবার তোকে মিস করবে? চুপ হারামি। আর একটা কথা। কি? আমাদের পরীক্ষা যেদিন শেষ হবে তার পরের দিন ম্যাডামের জন্মদিন। তারপর? ওই দিন ম্যাডামকে প্রপোজ করবো, আর সে যদি রাজি হয় তাহলে সোজা বিয়ে। বাহ ভাই বাহ। আমি সিরিয়াস। ওকে। গল্প করতে করতে প্রথম ক্লাস শেষ হলো। এখন রাইসা ম্যাডাম এলো। সবাইকে আজকের পড়া জিজ্ঞেস করতেছে, আর আমি তাকে দেখে যাচ্ছি। একসময় আমার পালা এলো। এই বেয়াদব, পড়া বলো। পারি না। ওকে, আমার সাথে এসো। ম্যাডাম আজকে আবার? এসো। আমি ম্যাডামের সাথে আব্বু রুমে গেলাম, অফিসে। মিস রাইসা, আজকে আবার ওই বান্দরটা কি করেছে? আমার ক্লাসে ঘুমিয়ে আছে। ম্যাডাম মিথ্যা বললো। আমি চোখ বড় বড় করে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাম একটা শয়তান মার্কা হাসি দিল। স্যার, আমি আজকে স্যার বললাম নিজের আব্বুকে। বেয়াদব, তুই থাক। আপনি একটা কাজ করেন, ওকে একটা চড় দিন। বলার সাথে সাথে মেরে দিল। আমি বলদের মতো আব্বুর দিকে চেয়ে আছি। আপনি এবার যান, আমি ওকে দেখতে আসি। ওকে স্যার। ম্যাম যাবার পরে, আব্বু তুমি আমাকে মার খাওয়ালে কেন? আমি তো মরি নাই। আমি বাসায় গিয়ে আম্মুকে বলবো। আহা, আমি তো মরি নাই। যাক, বাদ দাও। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি ভার্সিটিতে আসতে চাই না। কেন? এই 2 মাস আমি বাড়িতে বসে পড়তে চাই। আর তুমি তো জানো আমার একা পড়তে ভালো লাগে। বুঝলাম, কিন্তু তোর যদি কোনো হেল্প দরকার হয়? আমি সেটা জানি না। এক কাজ করি, তোর রহিম স্যারকে বলে দেই, সে রোজ বিকালে গিয়ে তোকে কিছু সময় হেল্প করবে। ওকে আব্বু। আর শোন, ভালোভাবে পড়াশোনা করিস, কেমন? ওকে আব্বু। এরপর আমি ভার্সিটি থেকে সোজা বাসায় চলে এলাম। দূর, আজকে আব্বুর জন্য শুধু শুধু মার খেলাম। মনটা খারাপ। এই 2 মাস ম্যামকে চাইলেও দেখতে পারবো না। মন খারাপ করে দরজায় বেল দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, মুখ কালো করে আছিস কেন? মন খারাপ নাকি? না আম্মু। তাহলে কিছু তো একটা হয়েছে। ভেতরে চলো বলতেছি। চল। আর তুই একবার ফ্রেশ হয়ে নিচে আয়। আমি সোজা উপরে চলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে নিচে এলাম। আম্মু, কই তুমি? বল, কি হয়েছে? আমি কাল থেকে আর ভার্সিটি যাব না। কেন? বাসায় বসে পড়বে 2 মাস। ও, বুঝলাম। আমার ছেলে সেই আগের মতোই লেখাপড়ায় মন দিতে চায়। আচ্ছা ঠিক আছে, এবার দুপুরের খাবার খেয়ে নে। হ্যাঁ দাও। আমি খাবার টেবিলে বসে খেতে লাগলাম, আর আম্মু আমার পাশে বসে দেখতে লাগলো। তখন আমি বললাম, আম্মু, রফিক স্যার আছে না? কোন স্যার? আরে ওই যে আমার ভার্সিটির আগে কয়েকবার বাসায় এসেছিল আব্বুর সাথে। ও, চিনছি, কিন্তু কেন? রফিক স্যার কাল থেকে রোজ বিকেলে আসবে আমাকে পড়াতে। ও, তাহলে তো ভালোই। খাবার শেষ করে আমি আমার রুমে গেলাম। একটু বসে থেকে আমার পড়ার টেবিল পরিষ্কার করলাম। অনেকদিন পড়া হয় না, তাই অনেক ময়লা জমে গেছে। সবকিছু শেষ করে যখন পড়তে বসবো, তখনই আসল কথা মনে পড়লো। আমার সব বই খাতা এখানে নেই। আপনাদের একটা কথা বলাই হয়নি, আমি আগে সিলেট থেকে পড়াশোনা করতাম। ওখানে আমার নামে নিজস্ব একটা ফ্ল্যাটও আছে। কিন্তু একটা কারণে আমি সিলেট থেকে চলে আসি, সেটা পরে জানতে পারবেন। ওই বইগুলো না হলে আমি শিওর ডাব্বা খাবো। আর এখন বছরের শেষ, তাই বইগুলো কিনতে পারবো না, তাই আমাকে আবার ওই শহরে যেতে হবে। কিন্তু আব্বু আম্মু কি যেতে দেবে? আমি আর কিছু না ভেবেই নিচে চলে যাই। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু, কি হয়েছে? আমার একটু সিলেট যেতে হবে। কি? না, কখনোই না। আম্মু প্লিজ, আমাকে যেতে হবে। না, আমি যেতে দিব না। আমার তুমি বুঝতেছো না, ওখানে আমার সব বই খাতা রয়েছে, এগুলো না হলে পড়বো কিভাবে? আমি জানি না। আম্মু ওকে অনেক বুঝিয়ে রাজি করালাম।
আর আমি এখনই রেডি হয়ে রওনা দিলাম, কারণ এখন রওনা দিলে রাতে গিয়ে পৌঁছাবো, আবার কালকে সকালের মধ্যে চলে আসবো। আব্বুকে আমি বলে যে সিলেট যাচ্ছি, বলে হয়তো যেতে দিত না। প্রায় ঘন্টাখানিক পরে সিলেটিকে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম, কারণ রাত অনেক হয়েছে। আনুমানিক 9টা বাজে। বাস স্ট্যান্ড থেকে আমার বাসা 5 মিনিটের রাস্তা, তাই রিক্সা না নিয়ে হেঁটে যেতে লাগলাম। বাসার সামনে এসে চাবিতে দরজা খুললাম। 2 বছর আগে বাসাটা যেমন ছিল এখনই ঠিক তেমনই আছে। চারিদিকে সবকিছু ঠিকঠাক, কোনো নোংরা নেই। দেখে মনে হচ্ছে না যে এখানে মানুষ থাকে। আসলে মানুষ থাকেও না, একজন কাজের লোক আছে যে সপ্তাহে 2-3 বার এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে যায়। এগুলো ভাবতে ভাবতে চিরসেন আমার সেই রুমটাতে চলে গেলাম। সবকিছু ঠিকঠাক। আমি দেরি না করে সবকিছু গোছাতে লাগলাম, কারণ আর 1 ঘন্টা পরে রওনা দেব। বেশি দেরি করাও যাবে না। সবকিছু গুছিয়ে যখন রুম থেকে বের হবো, তখনই চোখের সামনে আমার পুরনো ডায়েরিটা পড়লো। প্রায় 2 বছর এটা খুলে দেখা হয় না, আর কিছু লেখাও হয় না, তাই পড়ে দেখার খুব ইচ্ছে হলো। আমি ডায়েরিটা হাতে নিয়ে বিছানার উপরে বসে খুললাম। প্রথম পাতায় আমার সম্পর্কে কিছু লেখা। এরপর শুরু হলো আমার আর নীলার প্রেম কাহিনী। আসুন আমি আপনাদেরকেও খুলে বলি। নিজের ইচ্ছায় সিলেট এসেছিলাম ঘুরতে, কিন্তু সিলেট শহরটা আমার এত ভালো লাগে যে আমি এখানে থাকবো বলে ঠিক করি। এরপর আম্মু আব্বুকে অনেক জোরাজুরি করে রাজি করালাম। আব্বু টাকা দিয়ে একটা ফ্ল্যাট বানিয়ে দেয় আমাকে। আমিও খুব খুশি হয়েছিলাম। সবেমাত্র ইন্টার 2য় বর্ষের ছাত্র, নতুন নতুন অনেক ফ্রেন্ড হয়ে যায়। নতুন কলেজে গিয়ে প্রথম 1 মাস ভালোই কাটলো, তবে কলেজে আমাকে সবাই নিম্নমানের পরিবার থেকে আসা সাধারণ ছেলেই জানে, তাই আমি কাউকে কিছু বলি নাই। অনেক প্রিয় বন্ধু পেয়ে গিয়েছিলাম। যারা টাকা ছেড়ে বন্ধুত্ব করে তারাই হচ্ছে প্রিয় বন্ধু। কোন এক বড় ভাই বলেছিল প্রেম ভালোবাসার ভিতরে না যেতে, শুধু মন দিয়ে পড়াশোনা করতে। আমিও হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি একজনকে দেখে সেই সব কথা সব ভুলে গিয়েছিলাম। চেয়েছিলাম তাকে নিজের করে পেতে, কিন্তু কথায় আছে না, টাকা ছাড়া কাউকে কেউ ভালোবাসে না। তবে নীলা আমাকে টাকা পয়সা ছাড়াই ভালোবেসেছিল। অবশ্য আমি পরে জানতে পেরেছিলাম এটা শুধু নাকি তার টাইম পাচ্ছিল। নীলা আমাকে অবাক করে দিয়ে সে নিজে এসে আমাকে একদিন প্রপোজ করেছিল। আমিও তাকে কিছু প্রশ্ন করেছিলাম, সে সব কিছু মেনে নিয়ে রাজি হয়েছিল। এইভাবে শুরু হয়েছিল আমাদের ভালোবাসার শুরু, কিন্তু সেটা 2 বছরের বেশি স্থায়ী হয়নি। এটা না হয় অন্য কোনো দিনই বলবো। এরপর ডায়েরিটাকে তার নিজের জায়গায় রেখে বেরিয়ে গেলাম বাসা থেকে। এরপর আর কোথাও দেরি না করে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে আসতে ভোর হয়ে যায়। আমি বাসে গিয়ে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি অনেক অবাক হলাম। আব্বু এত সকালে কিভাবে উঠলো? কিছুটা ভয় পেলাম, কি জানি যদি আবার বকাবকি করে। কিরে, কি ভাবতেছিস? কিছু না আব্বু। বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? চলো। যাই হোক, ভালোই হয়েছে আব্বু কিছু বলে নাই। আমি সোজা আমার রুমে চলে এলাম। সবকিছু রেখে নিচে চলে এলাম। যাতায়াতে কোনো অসুবিধা হয়েছে নাকি? না আব্বু। যাওয়ার আগে আমাকে একবার বলে যাবি না? সরি, মনে ছিল না। আর শোন, এখন থেকে মন দিয়ে পড়াশোনা কর। ওকে। আমি আর আব্বু বসে বসে গল্প করতেছিলাম, তখন আম্মু এসে বলল, কি সকাল সকাল দুইজনে কি আলোচনা করতেছ? তেমন কিছু না আম্মু। শ্রাবণ, তোকে কফি করে দিব? না আম্মু, আমি এখন একটু ঘুমাবো, খুব ক্লান্ত। ওকে, তাহলে গিয়ে ঘুমা। আমি বরং তোর আব্বুকে চা করে দিই। এরপর আমি এসে সোজা বিছানায় ঘুমিয়ে গেলাম। সারা রাত ঘুমাইনি, তাই একটু ঘুমিয়ে নিই। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই পড়তে বসলাম। বিকেলে বসে বসে রসায়নের একটা অধ্যায় পড়ছিলাম। শালা কিছুতে মাথায় ঢুকতেছে না। তখনই কে যেন আমাকে ডাক দিল। আমি পিছিয়ে ফিরে দেখি রফিক স্যার। আমি অনেক খুশি হলাম। কিরে, কি করা হচ্ছে দেখি? স্যার কি বলবো, এই অধ্যায়টা কিছুই বুঝতেছি না। কই দেখি, এদিকে দে। এই নেন স্যার। স্যার অধ্যায়টা দেখে আমার মাথায় আস্তে করে একটা চড় দিয়ে বলল, 2 দিন আগে এটা আমি ক্লাসে বুঝিয়েছি, আর আপনি তো আমার ক্লাস করেনই না। সরি স্যার। এরপর স্যার আমাকে বুঝিয়ে দিল। কিছু সময় পর স্যার চলেও গেল। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি বাসা থেকে বের হয়ে একটু রাস্তায় বের হলাম। আজকে সারাদিন শুধু ঘরেই ছিলাম। রাস্তায় এসে শাওনকে ফোন দিলাম। দুজনে কিছু সময় আড্ডা দিয়ে আবার বাসায় চলে এলাম। বাসায় এসে রাতের খাবার খেয়ে আবার বই নিয়ে বসলাম। বাড়ির সবাই তো অনেক খুশি, কারণ তাদের বাড়ির ছেলে সবসময় বই নিয়ে বসে থাকে। 2 মাস পর এইভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। এই কয়েকদিন মন দিয়ে পড়েছি। এখন আশা করি পরীক্ষা মোটামুটি ভালোই রেজাল্ট হবে। কালকে পরীক্ষা। আমি শাওনকে ফোন দিলাম। কি ভাই, তোর তো এখন আর কোনো খোঁজই পাওয়া যায় না। আরে ভাই, ব্যস্ত ছিলাম। এবার একটা কথা জানা ছিল। কি বল? আমি ভার্সিটিতে যাই না, ম্যাম কিছু বলেনি? বলেছিলি একদিন। কি বলেছিল বল? তুই না আসার 10 দিন পরে ম্যাম বলে, এই সায়ন দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। এরপর বলে, তোমার সাথের আরেকটা বান্দর কই? তুই কি বলিস? আমি বলি যে জানি না। তোর শালা। কেন, কি হয়েছে? তুই বলতে পারতিস অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে আমার জন্য একটু মায়া হতো। ওরে বাটপার। তবে কি? ম্যাডাম রোজ ক্লাসে এসে কাকে যেন খুঁজতো, হয়তো তোকে।
কি বলিস, তুই শিওর? শিওর না, তবে দেখেছি ম্যাম ক্লাসের সব জায়গায় তাকিয়ে দেখে দেখে মনে হয় কাউকে খুঁজে। হতেও পারে। কালকে তো এক্সাম, হুম। আমাকে কিন্তু দেখাস, আমি কিছু পড়ি নাই। ওকে ভাই, রাখ এখন। ওকে বাই। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল। পরের দিন সকালে আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2 মাস পর বাসা থেকে বের হয়ে শাওনকে ফোন দিলাম। ভাই কই তুই? এই তো রাস্তায় বের হয়েছি মাত্র। তুই? আমিও, তাড়াতাড়ি আয়। ওকে, আর শোন। বল। বাইক নিয়ে আসবি নাকি হেঁটে আসবি? বাইক নিয়ে আয়। তুই শালা কিছু বুঝিস না, এতদিন পরে ভার্সিটিতে যাচ্ছিস, একটু স্টাইল দিবি না? আচ্ছা, ফোন রাখ তুই। শাওনকে বাইকে পিক করে নিয়ে ভার্সিটি চলে গেলাম। বাইক পার্ক করে যে আমি আর শাওন পিছে ফিরে তাকাই, তখনই দেখি বদমাশের দল সবগুলো হাজির, মানে আমার ক্লাসমেটরা। এই হারামি, কই বস। আমি তো ভাবছিলাম তুই মনে হয় পরীক্ষা দিবি না। আরে তুই চুপ কর, আমি তো ভাবছিলাম ওই মারাই গেছে। সবাই একসাথে হেসে উঠলাম। আমরা ছিলাম রাস্তার মাঝখানে, মানে মেইন রাস্তা ভার্সিটির। এখান দিয়ে হেঁটে ভিতরে যেতে হয়। আমরা সকালে রাস্তার মাঝখানে বসে ফাজলামা করতেছিলাম, তখনই রাইসা ম্যাডাম এলো। এই ছাত্ররা এখানে এত শব্দ কিসের? আর রাস্তায় এইভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা? সরি ম্যাম। ঠিক আছে। এতক্ষণ ম্যাম আমাকে দেখেনি। আমাকে দেখে ম্যাম খুব অবাক হয়েছে। সেটাতে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল। আমার দিকে অপলকভাবে কিছুক্ষণ তাকিয়েছিল। পরিবেশ ঠিক রাখতে আমি হালকা একটা কাশি দিলাম। হঠাৎ করে যেন ম্যাম বাস্তব জগতে ফিরে এলো। ম্যাডাম আর কিছু না বলে চলে গেল। হয়তো লজ্জা পেয়েছে, আমি আর কিছু ভাবতে পারছি না। তার মানে কি ম্যামও? কি মাম্মা, কি ভাবো? কি ভাববো? এ ভাই, ম্যাম দেখি তোর দিকেই সিনেমার নায়িকাদের মতো করে চেয়েছিল। তাকাবে না, আমি তো তার হিরো। অনেক কিছু সময় গল্প করে সবাই এক্সাম হলের ভিতরে গেলাম। পরীক্ষাও শুরু হয়ে গেল। প্রশ্ন মোটামুটি কমনই হয়েছে, তাই কিছু না ভেবেই একভাবেই লিখে দিলাম, পুরো খেলে দিলাম। পরীক্ষা হলের বাইরে এসে, ধুর সালার আজাদ, তোর কোন দিনও ভালো হবে না। কেন, কি হয়েছে? আজাদ স্যার আবার কি করলো তোর? আমি কোথায় ভেবেছিলাম তোর পাশে বসবো, আর এই স্যার আমাকে সোজা আরেক রুমে পাঠিয়ে দিল। আরও কি করছে জানিস? কি করেছে? আমার খাতা নিয়ে 15 মিনিট রেখে দিয়েছে। চল সবাই বাসায় যাই। চল। আমি আর শাওন বাসায় চলে এলাম। আমার আব্বুর এক্সাম কেমন হয়েছে? খুব ভালো আমার আম্মু। আমি জানি তো ভালো হবেই। হুম। তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। হ্যাঁ। এইভাবে দেখতে দেখতে সবগুলো পরীক্ষাও শেষ হয়ে গেল। শেষ পরীক্ষা দিন আমি শাওন রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ ম্যাডামকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানাবো। কালকে ম্যাডামের জন্মদিন। শ্রাবণ, আমি বাসায় যাচ্ছি। কেন? আম্মু ফোন দিয়ে বাসায় যেতে বলছে। আর লয়লা মজনুর মধ্যে আমি থেকে কি করব? ওকে, যান তাহলে। শাওন চলে গেল। আমি বাইকের উপর বসে মন দিয়ে গান শুনতেছি। রাস্তাটা এখন পুরোই ফাঁকা। দুপুর টাইম এমনিতেই সব রাস্তা ফাঁকা থাকে। কালকে রাইসা ম্যামকে আবার প্রপোজ করব। যদি সে গ্রহণ করে তাহলে তো ভালো, আর না করলে আরো ভালো। আর তাকে ডিস্টার্ব করবো না। আই যাই হোক, ভালোবাসা তো জোর করে হয় না। এইসব ভাবতেছিলাম, তখনই দেখি ম্যাম রিক্সা করে বাসার দিকে যাচ্ছে। আমি বাইক থেকে নেমে রিক্সার সামনে গেলাম। রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে গেল। ম্যাম আমাকে দেখে বলে উঠলো, আরে শ্রাবণ যে, আমি তোমাকেই খুঁজছিলাম এতদিন ধরে, কিন্তু তোমার তো কোনো খুঁজে পাওয়া যায় না। জি ম্যাম, আপনি আমাকে খুঁজতেছিলেন? তার আগে বলো তুমি আমাকে কি জন্য দাঁড় করালে? শুভ জন্মদিন ম্যাম। কিন্তু আমার জন্মদিন তো কালকে। জানি, আপনি তো জানেন আমি একটু ফাস্ট, তাই আগে থেকে বলে দিলাম। অনেক ফাজিল হয়েছ। হ্যাঁ ম্যাম, এবার আপনি বলেন কি বলবেন। ম্যাম কিছু না বলেই তার ব্যাগ থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিল। ম্যাম, এইটা কি আপনার বার্থডে ইনভিটেশন কার্ড নাকি? না। তাহলে কিসের কার্ড এটা? এটা আমার বিয়ের কার্ড। এই কথাটা শোনার পরে আমার মনে হতে লাগলো পুরো পৃথিবীটা মনে হয় থমকে গেছে। চারদিকে কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কি আমার বুকের বাঁ পাশে জোরে জোরে আঘাত করতেছে। আবার পুরনো সেই অতীতের পুনরাবৃত্তি হতে চললো। না, আমি আর মেনে নিতে পারবো না। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। এই সকল মায় ত্যাগ করে দূরে চলে যেতে হবে। ম্যামকে কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমি অনেক কষ্ট পেয়েছি। তাই মুখে একটা হাসি নিয়ে বললাম, কনগ্রাচুলেশনস ম্যাম। অবশ্যই আসবে, কিন্তু বিয়েতে। চেষ্টা করব। আমি এখন আসি। ম্যাম কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনো সুযোগ না দিয়ে বাইকে করে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে আমার কিছু জামা কাপড় একটা ব্যাগে ভরে বাসার বাইরে চলে এলাম। বাইরে আসার সময় আম্মা আব্বু অনেক জিজ্ঞেস করেছিল কি হয়েছে, এসব গুছিয়ে কোথায় যাচ্ছে। আমি কোনো উত্তর না দিয়ে বাইক নিয়ে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে। আজকে খুব জোরে বাইক চালাচ্ছি, তাই আসতে খুব একটা সমস্যা হয়নি। আর যেহেতু আমার বাইকের সব কাগজপত্র ঠিক আছে, তাই রাস্তায় পুলিশ কোনো ঝামেলাও করেনি। বাসায় ঢোকার আগে বাইরে থেকে খাবার নিয়ে যাই। বাসায় ঢুকে ফোনটা হাতে নিলাম।
অনেকগুলো কল এসেছে। ফোন সাইলেন্ট ছিল, তাই খেয়ালও করিনি, আর খেয়াল করলেও ধরতাম না। ফোন সুইচ অফ করে রেখে দিলাম। খাবার খেয়ে 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। আগে থেকে আনা ছিল। অপরদিকে বাসার সকালে অস্থির হয়ে পড়েছে। আমার আম্মু তো কিছুই বুঝতেছে না। আজ হঠাৎ করে কেমন হলো যে আমি কাউকে কিছু না বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসার বাইরে চলে যাই। আমার বোন আমার আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু কিছুতে কাজ হচ্ছে না। আর আমার আব্বু বুঝতে পারতেছে যে আমি তো কিছু একটা নিয়ে খুব কষ্ট পেয়েছি, যার কারণে আমি সিলেট চলে গেছি। কিন্তু লাভ নেই, ওই বাসার নাম্বার কেউ জানে না আমি ছাড়া। আমার আব্বু অনেক চিন্তিত হয়ে শাওনকে ফোন করে, কারণ তিনি জানেন কিছু হলেই শাওনই একমাত্র বলতে পারবে কি হয়েছে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শাওন, তুমি এখন কোথায়? স্যার, আমি এখন তো বাসায়। কেন স্যার? না মানে তুমি কি জানো শ্রাবণ কোথায়? কেন স্যার, ও বাসায় নেই? না, আজকে বিকালে বাসায় এসে। কি? আমাকে তো কিছু বলে নাই। তুমি কি কিছু জানো ও কেন এমন করলো? না স্যার, তবে একটু একটু আন্দাজ করতে পেরেছি। কি? আমাকে খুলে বলো। স্যার, আপনি চিন্তা করিয়েন না, আমি শিওর হয়ে সব কিছু বলতেছি আপনাকে। আচ্ছা। এরপর আমার আব্বু কিছুটা চিন্তিত হলেন, এবং শাওন বুঝতে পারছে যে ম্যাডামের সাথে কিছু হয়েছে, যার কারণে এরকমভাবে আমি চলে গেছি। মোবাইলে তাকিয়ে দেখে রাত 8টা বাজে। তাই শাওন আর দেরি না করে অনেকটা অস্থির হয়ে ম্যাডামের বাসার দিকে রওনা দেয়। এখন যা বলার ম্যাডামই সব কিছু বলতে পারবে। শাওন মনে মনে ভাবতেছে। শাওন ম্যাডামের বাসায় গিয়ে কলিং বেল বাজায়। তখন রাত 9টা বেজে গেছে। শাওন দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে, এত রাতে ম্যাডামের বাসায় সে ঠিক হলো না। যদি আবার বকাবকি করে তখন কি হবে? কিন্তু আমার বন্ধুর জন্য আমি এটুকু করতেই পারি। এইসব ভেবে শাওন দেখে ম্যাডাম দরজা খুলে দিছে। ম্যাডাম অবাক হয়ে শাওনকে দেখে বলে, আরে শাওন, তুমি এত রাতে? কোনো সমস্যা হয়েছে? ম্যাডাম, অনেক বড় সমস্যা হয়েছে। তুমি ভেতরে এসো, ভেতরে বসে কথা বলি আমরা। এরপর শাওন ভিতরে যায়। ভিতরে গিয়ে দেখে যে একটা মহিলা সোফায় বসে টিভি দেখতেছে। এটাই বোধহয় ম্যাডামের মা। শাওন মনে মনে এটাই ভাবছিল। এটা হচ্ছে আমার আম্মু। আম্মু, এই হচ্ছে আমার কলেজের একজন স্টুডেন্ট। পরিচয় পর্ব সেরে শাওন খুব ব্যস্ত হয়ে বলে, ম্যাডাম, আজকে বিকেলে কি আপনার শ্রাবণের সাথে দেখা হয়েছিল? হয়েছিল, কিন্তু কেন? ম্যাম, আজকে হঠাৎ বিকেলে শ্রাবণ বাসায় এসে কাউকে কিছু না বলে ব্যাগ গুছিয়ে কোথায় যেন চলে গেছে, আর আমরা ওকে ফোনেও পাচ্ছি না। চলে গেছে তো কি হয়েছে, আবার ফিরে আসবে। ও কি কোনো বাচ্চা নাকি? ম্যাম স্বাভাবিকভাবেই বলল কথাগুলো। ম্যাডাম, আপনাকে আমি বোঝাতে পারছি না, শ্রাবণ অনেক চাপা মনের ছেলে। ও কখন কি করবে কাউকে তা বোঝাতে দেয় না, আর কেউ বোঝেও না। আপনি আগে আমাকে বলুন, আপনাদের মাঝে বিকেলে কি হয়েছিল? প্লিজ ম্যাম, আমাকে বলুন দয়া করে। তুমি যখন এত করে বলতেছো তাহলে আমি বলি শোনো। এরপর ম্যাম বলতে শুরু করলো, আমাকে শ্রাবণ অগ্রিম পার্টে উইশ করে, আর আমি ওকে আমার বিয়ের কাঠ ধরিয়ে দেই। ও সেট, আপনি এটা না করলেও পারতেন। আমি এখন বুঝতে পারছি শ্রাবণ কেন এমনটা করলো, কেন কাউকে কিছু না বলে চলে গেল। আপনি শ্রাবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ভালো কথা, কিন্তু শুধু শুধু ওকে কষ্ট দিতে গেলেন কেন? শ্রাবণ মন থেকে আপনাকে পছন্দ করত। আমিও তো শ্রাবণকে ভালোবাসি। কি? আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি যদি ওকে ভালোই বাসেন তাহলে এই বিয়ের মানে কি? ওয়েট এক মিনিট, আগে আমার সব কথা শোনো। ওই কার্ডের ভেতরে কোনো বিয়ের কার্ড ছিল না, ওটার ভেতরে আমার নিজের লেখা একটা লাভ লেটার ছিল। শ্রাবণ ওটা খুলে দেখছিল? বলতে পারবো না, তবে ওখানে বসে তো খুলে নেই। প্লিজ আমাকে কিছু বলবা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না, আমার এখন খুব চিন্তা হচ্ছে। তার মানে আপনি শ্রাবণকে ভালোবাসেন আর শ্রাবণকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন? আসলে আপনি মজা করতে গিয়ে শ্রাবণের অতীতের পুনরাবৃত্তি ঘটিয়েছেন, যার কারণে শ্রাবণ আবার এই রকম কাণ্ড ঘটিয়েছে। আমি কিচ্ছু বুঝতেছি না, প্লিজ আমাকে সব খুলে বলো। এরপর শাওন আমার 3 বছর আগের কথাগুলো বলতে শুরু করলো। শ্রাবণ অনেক আগে একবার সিলেট ঘুরতে গেছিল, সাথে আমি সহ মোট 4 জন বন্ধু ছিলাম। আমাদের প্ল্যান ছিল ওখানে গিয়ে 1 সপ্তাহ থাকবো, এরপরে আবার ঢাকা ফিরে আসব। আমরা প্রথম 4 দিন বেশ মজা করে কাটালাম। সিলেট শহরটা আমাদের সকলের কাছে খুব প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা হয়ে উঠেছিল। পঞ্চম দিন আমরা সকলে শহরের পাশের একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সময়টা তখন বিকেল 4টার কাছাকাছি হবে আনুমানিক। এখন আমরা তেমন কিছু চিনি না, তাই আমরা জানতাম না যে এই রাস্তার পাশে একটা কলেজ আছে। যেহেতু তখন গরমের ছুটি চলতেছে, তাই কলেজ বন্ধ। বাহির থেকে কলেজটা দেখে আমাদের সকলের খুব পছন্দ হলো। সবাই ঠিক করলাম
আজকের বিকেলটা এখানেই কাটাবো। আমরা সকলে মিলে ভেতরে গেলাম। এখানে আমাদের মতো আরো অনেক ছেলে মেয়ে বসে আড্ডা দিচ্ছিল। আমরাও একটা ফাঁকা জায়গা দেখে বসে আড্ডা দিতে লাগলাম। সময়টা ভালোই কাটতেছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম শ্রাবণের আমাদের দিকে কোনো খেয়াল নেই। সে এক ধ্যানে একটা মেয়ের দিকে চেয়ে আছে। আমি ধাক্কা দিলাম। শ্রাবণ আমার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। আমিও সেদিন কিছু বলি নাই। সকলে সন্ধ্যার আগে হোটেলে চলে গেলাম। রাতে শ্রাবণ আমাদেরকে বলল সে নাকি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। যেহেতু আমরা ওর ফ্রেন্ড, তাই আমরাও ওকে সাই দিলাম। পরের দিন বিকেলেও আমরা ওই কলেজে ক্যাম্পাসে গেলাম। সেদিনও ওখানে ওই মেয়েটা ছিল, কিন্তু আমরা জানা মতে শ্রাবণ যে ভীতু, তাতে ও কোনোদিন ওই মেয়েটাকে সাহস করে বলতে পারবে না। আজকের দিনটাও দেখে দেখে কেটে গেল। আমরা ওকে সবাই বলেছিলাম যে আমরা তোর হয়ে বলে দেই, কিন্তু সে রাজি না, তাই আমরাও ওর মতো দেখে যাই শুধু। এইভাবে 1 সপ্তাহের 6 দিন কেটে গেল, কিন্তু শ্রাবণের প্রেমের কোনো উন্নতি হলো না। আজকে আমরা সকলে বাসায় চলে যাব, তাই সকলে সব কিছু গুছিয়ে নিলাম। শ্রাবণের দিকে চেয়ে দেখি ওর মুখটা কালো করে রেখেছে। কারণটা আপনাদের অজানা নয়। আর মেয়েটা নাকি ওই কলেজেই পড়ে, এটা আমরা অন্য একটা মেয়ের কাছ থেকে শুনেছিলাম। এরপর আমরা ঢাকায় ফিরে আসি। ঢাকায় ফেরার 2 দিন পর জানতে পারি শ্রাবণ নাকি সিলেটে চলে যাবে লেখাপড়া করতে। এটা আমাকে শ্রাবণ ফোন করে বলেছিল। আমি বুঝছিলাম না ও আন্টিকে কিভাবে রাজি করালো, কারণ আন্টি শ্রাবণকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। শ্রাবণ তখন ইন্টার 2য় বর্ষের স্টুডেন্ট। ও নাকি ওই কলেজে গিয়ে ভর্তি হয়। শ্রাবণ আমাকে রোজ ফোন করে বলতো যে ভাই, আজকে রিয়া আমার দিকে তাকিয়েছে, আজকে চেয়ে হাসি দিয়েছে, আজকে আমরা পরিচয় হয়েছি, আজকে আমরা একসাথে বসে কফি খেয়েছি ইত্যাদি। মেয়েটার নাম রিয়া। আমার বেশ ভালোই লাগতো যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সিলেট গিয়েও আমাকে ভুলে নাই, আমাকে রোজ ফোন করে তার মনের কথা শেয়ার করে। এইভাবে চলতে চলতে শ্রাবণ একদিন আমাকে ফোন করে বলে যে মেয়েটা নাকি ওকে প্রপোজ করেছে, সেও নাকি শ্রাবণকে ভালোবাসে। আমি শুনে খুব খুশি হয়েছিলাম। এইভাবে কেটে গেল 2টা বছর। এর মাঝে আমি এইটুকু বুঝে গিয়েছিলাম যে শ্রাবণ মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। রোজ শ্রাবণের সাথে আমার ফোনে কথা হতো। ও বেশি খুশি থাকলে দিনে 2-3 বার কথা হতো। শ্রাবণ আমাকে 3 দিন ফোন দেয় না। আমি খুব চিন্তিত ছিলাম। ওর ফোনও সুইচ অফ। আন্টিও আমাকে ফোন করে শ্রাবণের কথা বলে আমি আন্টিকে বুঝিয়ে ফোন রেখে দেই। 4 দিনের মাথায় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমি রিসিভ করে, ফোন করছিল একটা ছেলে। আমি বলেছিলাম শ্রাবণ তার ফ্রেন্ড। সে নাকি শ্রাবণকে বাসায় খুঁজতে গিয়ে দেখে শ্রাবণের বাসায় দরজা খোলা। ভিতরে গিয়ে দেখে শ্রাবণ ঘুমিয়ে আছে। সে গিয়ে শ্রাবণকে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। হঠাৎ সে লক্ষ্য করে পাশে ঘুমের ঔষধের প্যাকেট। তাই সে আর দেরি না করে অ্যাম্বুলেন্সে ফোন করে সিলেট সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। ছেলেটা আমাকে ফোন দিয়েছে, কারণ শ্রাবণ নাকি সবসময় আমার কথাই বেশি বলতো সকলের কাছে, তাই আমাকেই সে প্রথম ফোন দিয়ে জানালো। তখন শ্রাবণ মোটামুটি সুস্থ, তবে জ্ঞান ফেরে নাই। আমি কোনো কারণ খুঁজে পাই না এটা করার। আমি আর দেরি না করে স্যারকে নিয়ে সোজা সিলেটে চলে যাই। আমরা যাবার 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফেরে। পরে শ্রাবণ সুস্থ হয়ে আমাদেরকে সবকিছু খুলে বলে যে কেন সে এমনটা করেছিল। কেন করেছিল ও এমনটা? আর আমি কি না জেনেই সেই পুরনো কিছু একটা করে ফেলেছি, যার কারণে শ্রাবণকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম কেঁদে দিয়ে বললেন কথাটা। ম্যাডাম, আপনি কাঁদবেন না প্লিজ। আগে আপনি কান্না বন্ধ করেন, তারপর আমি সব কিছু বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কান্না বন্ধ করতেছি, তুমি সব কিছু বলো। ম্যাডামের চোখের পানি মুছে বললেন কথাটা। এরপর শাওন আবার বলতে শুরু করলো। আমি আর স্যার 2 জনে মিলে সিলেট চলে আসি। আমরা আসার 3 ঘন্টা পরে শ্রাবণের জ্ঞান ফেরে। আমি শ্রাবণকে জিজ্ঞেস করি কেন ও এমনটা করলো। প্রথমে বলতেই চাচ্ছিল না। এরপর আমরা আর স্যারের জোরাজোরিতে বলতে বাধ্য হয়। আব্বু, তুমি হয়তো জানো না, আমার এখানে আসার কারণ এই কলেজে পড়ার জন্য না। আমার আসার প্রধান কারণ ছিল রিয়াকে নিজের করে পাওয়ার। সবকিছু ঠিকই চলছিল। আমরা প্রায় 2 বছরের মতো রিলেশনে আছি। আমার প্রতি রিয়ার কেয়ার, অধিকার, ভালোবাসা সবই ঠিক ছিল, কিন্তু কিছুদিন আগে থেকে রিয়ার আমার সাথে আগের মতো কথা বলতো না।
আমি কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও আমাকে সবসময় ইগনোর করতো। এইভাবে আমার দিনগুলো খুব বাজেভাবে চলে যাচ্ছিল। এরপর হঠাৎ থেকে রিয়া আমার কাছে এসে একটা কার্ড ধরিয়ে দেয়। আমি জিজ্ঞেস করি এটা কি। রিয়া বলে এটা তার বিয়ের কার্ড। আমার বাসা থেকে আমার বিয়ে ঠিক করে হয়েছে, সো তুমি আমাকে ভুলে যাও। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি তাহলে তুমি যে আমাকে ভালোবাসতে? তখন রিয়া উত্তর দেয় তোমাকে আমি কখনোই ভালোবাসতাম না, এটা জাস্ট নাটক ছিল। এই কথাগুলো শোনার পরে আমি নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি হিসেবে মনে করেছিলাম। আমি রিয়াকে অনেক বলেছি, কিন্তু আমাকে শেষ কথাটা বললো যে আমার মতো গরিবের সাথে নাকি ওর যায় না। এটা শোনার পর আমি আর একটা কথা না বলে ওখান থেকে ফিরে আসি। তখন জানতো না যে আমার আব্বু একজন প্রিন্সিপাল। আমি ইচ্ছে করেই জানাইনি। সেই দিন রাতে বাসায় এসে অনেক বুঝেছি নিজেকে, কিন্তু কোনো লাভ হয়নি। আমি যেন কষ্টগুলো সইতে পারছিলাম না। এরপর সব শেষ, রাস্তা বেছে নিলাম। ভেবেছিলাম কেউ আমাকে খুঁজে পাবে না, কিন্তু আমি জানি না কি থেকে কি হয়ে গেল। জানি না কিভাবে হসপিটালে আসলাম আমি। শ্রাবণের এই কথাগুলো শুনে আমি মুখের ভাষা হারিয়ে ফেলি। ওকে যে কি বলে আমি সান্ত্বনা দেব সেটাই আমার জানা ছিল না। স্যার হয়তো বুঝেছেন বিষয়টা, তাই তিনি শ্রাবণের পাশে বসে অনেক জ্ঞানমূলক কথা বলে। এতে হয়তো শ্রাবণ অনেকটা মনের দিক থেকে বল পায়। এরপর ওখানে আর কিছুদিন থেকে হাসপাতাল থেকে স্যার সোজা ঢাকা নিয়ে আসে শ্রাবণকে। কলেজের কাগজপত্র আমি গিয়ে নিয়ে আসি। আর ম্যাডাম, আপনি শ্রাবণকে যেমন দেখছেন না, আসলে ও মোটেও তেমন না। বাহির থেকে হাসি খুশি দেখালেও ওর ভেতরে অনেক কষ্ট। সিলেট থেকে আসার পরে ও আর তেমন লেখাপড়ায় মন দেয়নি। আর ওর কথা ভেবে স্যারও তেমন কিছু বলে না। শাওনের এই কথাগুলো শুনে ম্যামের আর বুঝতে বাকি নেই যে আমি কেন বাড়ি ছেড়ে চলে গেছি, আর বিয়ের কার্ড দেওয়ায় এমন কেন রিয়েক্ট করলাম। আর এই কথাগুলো ভেবে অনেক জোরে জোরে কেঁদে উঠলো। একদিকে আমাকে খুঁজে বের করবে, আরেকদিকে ম্যাডাম এভাবে কেঁদে চলেছে। তাই অনেক বিরক্ত হয়ে শাওন বলল, ম্যাম, আমি আজকে আসি। আমার যেটা জানার ছিল সেটা জানা হয়ে গেছে। শাওন যেই মাত্র উঠে চলে যাবে তখনই ম্যাম বলল সেও নাকি শাওনের সাথে আমাকে খুঁজতে আসবে। অনেক জোরাজোরির পরে শাওন ম্যামকে নিয়ে আমাদের বাড়িতে এসলো। বাসায় ঢোকার পরেই শাওন আর ম্যাম দুজন অবাক হলেন, কারণ ম্যাম আগে জানতো না যে আমাদের ভার্সিটির স্যারই আমার আব্বু। আর আব্বু ম্যামকে দেখে বললেন, মিস রাইসা, আপনি এত রাতে কোনো সমস্যা হয়েছে? ম্যাম লজ্জার ভয়ে চুপ হয়ে আছে। শাওন ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমি সবকিছু খুলে বলতেছি। এরপর সবকিছু খুলে বলল। এই ঘটনা শোনার পর বাসার সবাই অনেক অবাক হয়েছে। আর এদিকে রাইসা ভয়ে কান্না শুরু করে দিছে, কারণ রাইসা ভাবতেছে শুধুমাত্র তার মজার জন্য আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখে আমার আম্মু রাইসার কাছে গিয়ে চোখের পানি মুছে দেয় আর তাকে নিয়ে সোফায় বসায়। কেউ কোনো কথা বলতেছে না। তখনই রাইসা ম্যাম বলে, আমাকে ক্ষমা করে দিন আন্টি, আমি না বুঝে এমনটা করে ফেলেছি, জানলে এমনটা কখনো করতাম না। এটা শোনার পরই আম্মু বলে ওঠে, মা, এতে তোমার কোনো দোষ নেই। তোমার চিন্তা করতে হবে না। আমার মন বলছে আমার ছেলে আবার ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে। অনেক বোঝাবার পরও রাইসা কান্না থামছে না। তাই আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে আমার আব্বু বলল, জান না, তুই তোর ভাবিকে বলে দে, সে যদি কান্না না থামায় তাহলে শ্রাবণকে খুঁজে পেলে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হবে। এটা শোনার পরে রাইসা কান্না বন্ধ করে দিল। আর এটা দেখে সবাই হেসে উঠলো। আর রাইসা বোকার মতো সে রইল শুধু। জান্নাত, তুই তোর ভাবিকে নিয়ে শ্রাবণের রুমে যা, আর রান্নাঘর থেকে খাবার নিয়ে যাস। দেখে মনে হচ্ছে বৌমা রাতে কিছু খেয়ে আসেনি। ওকে আম্মু। এরপর জান্নাত উপর রাইসাকে নিয়ে চলে গেল। স্যার, অনেক রাত হয়েছে, আমি এখন বাসায় যাই। আর আমার বিশ্বাস শ্রাবণ আবার ঠিকই ফিরে আসবে। আচ্ছা, তাহলে তুমি বাসায় যাও, আর ফোনে ওকে পেলে আমাকে জানিও। আচ্ছা। রাত অনেক হওয়ায় রাইসার বাড়ি ফিরে যায়নি। সে তার আম্মুকে ফোন করে জানিয়ে দিয়েছে। আজকের রাতটা এইভাবেই কেটে গেল সকলের। সকাল 10টার সময় আমার ঘুম ভাঙে। চোখ মেলে দেখি আমি রুমের মধ্যে শুয়ে আছি। খুব ক্ষুধা পাচ্ছে, তাই ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, কিন্তু দুঃখের বিষয় কোনো খাবারই নেই। আর এদিকে ক্ষুধায় আমার যায় যায় অবস্থা। সেই কখন ভাত খেয়েছি মনেই নেই। আর দেরি না করে বাইরে বের হলাম। বাসার পাশে একটা বাজার আছে, তাই খাবার কিনতে বেশি সময় লাগলো না। খাবার কিনে নিয়ে সোজা বাসায় এলাম। বাসায় এসে কোনো দিকে খেয়াল না করে খাবার খেয়ে নিলাম। খুব ক্ষুধা লেগেছিল। এরপর কালকে সব ঘটনাগুলো ভাবতে লাগলাম। শালা আমার জীবনটাই মেয়েরাই শেষ করে দিল। আগে একবার এমন করেছিলাম, আব্বু অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কি না আবার সেই একই মেয়ের কারণে বাসা ছেড়ে চলে এলাম? তোর মিয়া, এটা কোনো কাজ হলো? আমি অনেক চিন্তা করতেছে, হয়তো মনে মনে এগুলো চিন্তা করছিলাম। তখনই মোবাইলের কথা মনে পড়লো। ও শিট, মোবাইল তো অফ করা। কে জানে বাসা সকলে কি ভাবতেছে। আর দেরি না করে মোবাইলটা অন করলাম। অন করে আব্বুকে ফোন দিলাম। রিং হবার সাথে সাথে ফোনটা রিসিভ হলো। হয়তো আমার ফোনের অপেক্ষা ছিল। হ্যালো আব্বু। হোম, শ্রাবণ কোথায় তুই? সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। সরি আব্বু। সরি বলতে হবে না, তুই যেখানে থাকিস না কেন এখনই বাসায় আয়। তোর আম্মু খুব চিন্তা করতেছে। আব্বু আমাকে মাফ করে দাও, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না।
আব্বু আমার খুব কষ্ট হয়েছিল কালকে, তাই আমাকে আর বলতে নাতে আব্বু বলল, আমি সবটা জানি, শাওন আর রাইসা বলেছে সব আমাকে। আমি কিছু চাই না, আমি ব্যাস আমার ছেলেকে আগের মতো হাসি খুশি দেখতে চাই। আব্বু হোম, তুই তাড়াতাড়ি বাসায় আয়, আমি তোরা রাইসার বিয়ে দেবো আজকেই। মানে মানে কি? আমি খুব অবাক হয়ে গেলাম। হোম, রাইসা এখন আমাদের বাসায়। তোর আম্মুর খুব পছন্দ হয়েছে রাইসাকে, আর আমারও খুব পছন্দ। আমিও চাই আমার ছেলের বউ এমন একজন হোক যে তাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু আব্বু, রাইসা ম্যাডামের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর তাছাড়া সে আমার থেকে 2 বছরের সিনিয়র। সেটা তোকে দেখতে হবে না, আমার ছেলের জন্য আমি এইটুকু মেনে নিতে পারবো না। আব্বু আমি কিছু বুঝতেছি না, তুমি সবটা খুলে বলো প্লিজ। আগে বাসায় আয়, তারপর সারপ্রাইজ দেবো। ওকে আব্বু, আমি এক্ষুনি আসতেছি। ফোন রেখে দিলাম। আব্বু এত সময় ধরে যা বললো তা আমার মাথার উপর দিয়ে গেছে, কিছুই বুঝলাম না। তাই দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কে জানে বাসায় গিয়ে কি সারপ্রাইজ পাই। তবে রাইসাকে পেলে আমার আর কিছুই চাই না। আর দেরি না করে আমি বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অপরদিকে আমার আসার কথা শুনে সবাই অনেকটা নিশ্চিত হলো, আর সবাই এটা ভেবেও খুশি যে আজকে আমাকে বিয়ে দিয়ে দেবে। রাইসা আমার খোঁজ পাওয়া জেনে গেছে, সে খুব খুশি হলো। আমার আব্বু তার কিছু কাছের মানুষকে ফোন করে আসতে বললো যে তার ছেলে ছোটখাটো বিয়ে আজকে, পরে বড় করে হবে। আর শাওন তো খুব খুশি, আজকে তার বেস্টের বিয়ে। সে তাদের সব বন্ধুদের ইনভাইট করলো। শাওন আর সকল বন্ধুরা মিলে পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে ফেললো। খুব কম সময়ের মধ্যেই সাজানো হয়েছে। অবশেষে দেখা গেল ছোট করে অনুষ্ঠান করতে গিয়ে অনেকটা বড় হয়ে যাচ্ছে। এদিকে রাইসা খুব লজ্জা পাচ্ছে যে আজ তার বিয়ে, সেটাও তার স্টুডেন্টের সাথে, আবার এত কাহিনী করে। রাইসার আম্মু চলে এসেছে তার মেয়ের কাছে। তিনিও খুব খুশি, কারণ তার মেয়েকে বিয়ের জন্য সে অনেকবার বলেছে, কিন্তু কিছুতেই রাজি না সে। তা অবশেষে আজকে রাজি হলো নিজের ইচ্ছায়। এদিকে সবকিছু কমপ্লিট করা হয়ে গেছে। আমি বাসার সামনে এলাম বিকাল 5টার সময়। বাসার সামনে এসে পুরো অবাক হয়ে গেলাম, এটা কি আমাদের বাসা? একবার ভালো করে তাকিয়ে নিলাম। আমাদেরই তো বাসা, তবে তো সাজিয়েছে কেন? তার মানে কি আমারই বিয়ে? আর কিছু না ভেবে ভিতরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সারা বাড়ি ভর্তি লোকজন। আমি পুরো অবাক, সবাই আমার দিকে চেয়ে আছে। তখন আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো। কিছু সময় কান্নাকাটি করলো। আমি অনেক কষ্ট করে কান্না থামালাম। আব্বু আর আম্মু আমাকে উপরে নিয়ে গেল। বাবা, আমাকে কথা দে তুই আর এমন করবি না কখনো। আব্বু কথা দিলাম। এরপর আব্বু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আজকে প্রথম আমি আব্বুকে কাঁদতে দেখলাম। এটা হয়তো আব্বুর ভালোবাসা। ফেরুস হয়ে তাড়াতাড়ি নিচে আয়, সবাই ওয়েট করতেছে। কিন্তু কেন? আজকে তোর বিয়ে তোর ম্যাডামের সাথে। মানে কি আব্বু? তখনই শাওন সহ কিছু ফ্রেন্ড রুমে ঢুকে বলল, স্যার আপনারা নিচে যান, আমরা ওকে নিয়ে আসতেছি। আব্বু আমার নিচে চলে গেল। ভাই আমি কিছুই বুঝতেছি না, সবটা খুলে বল। আগে রেডি হয়ে নে, আর সব কথা বাসর রাতে ম্যাডাম মানে ভাবির কাছে শুনে নিস। ধুর শালা। এরপর রেডি হয়ে নিচে এলাম। এসে দিকে রাইসাও নিচে আছে। তার মানে রাইসার সাথে আমার বিয়ে। আমি তখন মনে মনে একটা ডান্স দিলাম। রাইসাকে দেখে মনে হচ্ছে সে বিয়েতে আমার মতোই খুশি। অবশেষে বিয়েটা হয়ে গেল। রাত 1টার সময় ছাদে বসে, মামা এবার ভিতরে যাও, ভাবি অপেক্ষা করে আছে। হ্যাঁ ভাই, ভিতরে যা, আমরাও বাসায় যাই, অনেক রাত হয়েছে। এ ভাই আমার না ভয় করতেছে, যদি ভেতরে গেলে আবার রাগ করে। সবাই ধর এই ভিতর ডিমের বাচ্চা। এরপর সবাই আমাকে ধরে রুমে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে পিছনে তাকে দেখি রাইসা আমার পরের টেবিলে বসে আমার বইগুলো দেখতেছে। আমি আগেই জানতাম নতুন বউ খাটের উপরে বসে থাকে আর সামিলে থেকে সালাম করে, আর সালাম আমার বউ। আমি কাছে যাওয়ার সাথে সাথেই ঠাস করে একটা চট দিল। আমি প্রশ্নসূচকভাবে তাকালাম। এটা হচ্ছে কাউকে কিছু না বলে চলে যাওয়ার জন্য। আবার ঠাস করে চল দিল। এটা হচ্ছে বিয়ের কার্ড না খুলে দেখার জন্য। আমি করবো না আপনার সাথে বাসর, আমি গেলাম বলে আমি হাঁটা দিলাম দরজার দিকে মজা করে। ওই কই যাস তুই? এখানে এসে বস। আমাকে বিছানার উপর নিয়ে বসালো। কি হয়েছে বলুন? আগে আমি যে তোকে বিয়ের কার্ড দিছিলাম সেটা এনে খুলে পর এক্ষুনি। আমি ভয়ে ভয়ে কার্ডটা খুলে পড়ে তো অনেক অবাক হয়ে গেলাম। তার মানে তুমিও? আমিও তোকে ভালোবাসি। এরপর সবটা খুলে বললো। আমি আর কিছু না বলে রাইসার ঠোঁটে আমার ঠোঁট বসিয়ে দিলাম। 3 মিনিট পর ছেড়ে দিলাম। এই বেয়াদব ছেলে, এটা কি? এটাই হচ্ছে আমাকে ভালোবাসো না বলার শাস্তি। আবার রাইসা আমার ঠোঁট এক করে দিলাম। এবার 5 মিনিট পর ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি তো দেখছি খুব রোমান্টিক। রাগী ম্যাডামের রোমান্টিক বর। এই শোনো না। বলো। আমার না একটা ইয়ে চাই। ইয়ে মানে সতীন? তুমি? তাহলে কি চাই? কিউট একটা বেবি চাই। ইস, আমাকে আগে বলবো না, তাহলে এত দেরি করতাম না, আগে থেকে রোমান্স শুরু করে দিতাম। এরপর আর কিছু মনে নেই, আপনার ওটা মনে মনেই এঁকে নেন। তো গল্পটা এখানেই শেষ করা হলো। আল্লাহ হাফেজ।